প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নিলয় এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে পকেটে হাত গুজে ভার্সিটির মধ্যে প্রবেশ করলো। ভার্সিটির গেট পার হয়ে সে এক পাশ দিয়ে হাঁটছে। নিলয় চারপাশে তাকাতে তাকাতে যাচ্ছে। ভার্সিটিতেও সিসিটিভি লাগানো আছে। নিলয় এগিয়ে যেতে থাকে। কিছু দূর আসার পর নিলয় দেখে কয়েকটা ছেলে জুনিয়রদের র্যাগিং করছে। নিলয় কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতে থাকে। হঠাৎ শুনতে পেল, তুই তাহলে আমাদের ছেলেকে মেরেছিস? নিলয় ঘুরে তাকায়। কয়েকটা ছেলে এসে সামনে দাঁড়িয়েছে। নিলয় ভালো করে দেখে সামনে যে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে ওদের পেছনে দুটো ছেলেকে সে চেনে, কারণ কাল রাতেই ওদের সাথে দেখা হয়েছিল। নিলয় বলল, কাল রাতে 3টে বাচ্চাকে পড়া না পাওয়ার জন্য মেরেছিলাম। ওরা কার লোক, কার পয়দা করা ছেলে জানি না, এখন জানলাম। আসি। ওই দাঁড়া দাঁড়া, কিলার রাশেদের নাম শুনেছিস? আমি সেই কিলার রাশেদ। এই এলাকা আমার। আমি এখানে যেটা বলি সেটাই হবে। ইউ আর কিলার, আই এম ইউর মাস্টার। আচ্ছা কিলার ভাই, আপনি দিনে কয় টাকা ইনকাম করেন? এই, তোর কাছে আমি কি টাকার জন্য এসেছি? আহ, বলুন না, দরকার আছে। দিনে 3-4 হাজার তো করি, মাসে 1 লাখের বেশি। ও, আপনাকে মাসে 1.5 লাখ দিব। আপনি আমাকে এই শহরের সবচাইতে বড় গ্যাংয়ের নাম্বারটা দিবেন, রাজি? আর আমার হয়ে কাজ করবেন। আপনার নাম্বারটা দেন। মানে তুই কে ভাই? হুট করে এত টাকার অফার কেন করছিস? আমার বস আমাকে এই শহরের বড় মাস্তানের নাম্বার খুঁজছে, তাই সেটা দরকার, বুঝলেন ভাই? তুই পুলিশের লোক নয় তো? কে তুই ভাই? বল, তোর বস কে? আমার বসের নাম ডেভিল, তাকে চিনি না, তবে সে দূরে বসেই সব কাজ করে। আপনার অ্যাকাউন্ট নাম্বার সহ ওনার নাম্বারটা দিন। আগে টাকা অর্ধেক পাবেন, পরে পুরোটা। আচ্ছা। নিলয় চলে যাচ্ছে। এদিকে পেছনে থাকা ওই কাল রাতের দুজন ছেলে রাশিদকে বলতে থাকে, ভাই ও চলে যাচ্ছে, ওকে কিচ্ছু বলবেন না, আমাদের মেরেছে কাল রাতে। আরে চুপ থাক, আজ থেকে ওর বসের লোক আমি, সাথে তোরাও। তাই ওকে মেরে আমাদের কি লাভ? আমি টাকার কাজ করি। এখন সাকিব ভাইয়ের নাম্বারটা দিয়ে দিছি, সে যা ইচ্ছা করুক। উল্লেখ্য, সাকিব হলো ঢাকা ইউনিভার্সিটি সহ এই থানার এমপির বড় ছেলে ও একজন মেয়র। আর বড় কথা সেই হলো এই সব কিছুর গোপনে মাস্তানিও করে বেড়ায়। নিলয় এখন ওকেই খুঁজছে। কেন খুঁজছে? এটাই তো মাইন্ড গেম। নিলয়ের হ্যাকিং এর মাইন্ড হ্যাক, আর ওদিকে মাস্তানদের হাত করে শহরের সবকিছু নিজের কবজায় করে রাখবে। নিলয় শহীদ মিনারের সিঁড়িতে গিয়ে বসল। নিলয়ের এক হাতে হ্যাকিং ওয়াচ, যা দিয়ে সে এখানে থাকা সব লোকাল এরিয়ার অবস্থান বুঝে ফেলবে। আর এক হাতে মাছির আকৃতি একটি ড্রোন কিট, যা দিয়ে সে ব্যাংকের মধ্যে সব সিসি ক্যামেরাকে ব্লক করে দেওয়ার জন্য পরিস্থিতি বুঝতে পারবে। নিলয় ছোট থেকেই মাইন্ড গেম নিয়ে চলতো। ওর ছোট থেকেই একটা কথা নিজেই নিজেকে বলতো, মানুষ চেষ্টা করে একবার, আর মহামানব চেষ্টা করে বারবার। এজন্য প্রথম যেদিন ও রাতে জেগে এক নিয়ে প্রতি রাতেই সময় কাটাতো, মনে মনে ভাবতো কিভাবে অন্যের তথ্য ঘরে বসেই জানা যাবে, কিভাবে সব কিছুর তথ্য আমার কাছে চলে আসবে। সে এমনই সব ভাবনা চিন্তা করত। সে চেষ্টা করেছে, সব সময় পড়েছিল এরই পেছনে, আর এখন সে এটারই ফায়দা নিচ্ছে। প্রথম হ্যাকের মাধ্যমে ব্ল্যাকমেল করে যা টাকা পাওয়া গেছিল তা প্রায় শেষ। এই জন্য নতুন কোনো ব্যাংক হ্যাক করার প্ল্যান করছে। নিলয় সিঁড়িতে বসে কথাগুলো ভাবছিল। উঠে চলে যাবে তখনই শুনতে পায়, নিলয়। মিস্টার নিলয় সাহেব, আপনি এখানে? নিলয় ঘুরে তাকায়। কালকে রাতের ওই মেয়েটা, যার নাম নেহা, সে এসে দাঁড়িয়ে আছে। নিলয় হাত উঁচু করে হ্যালো বলল। নেহা এগিয়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের পাশে বসে বলল, আমি নেহা, মনে আছে? হুম। আপনি এখানে কখন এসেছেন?
এইমাত্র। কোন ডিপার্টমেন্ট? কম্পিউটার সায়েন্স। আচ্ছা, আপনি কি কম কথা বলেন? কেন? না, এমনি। আমার আব্বু বলে রহস্যময়রা খুব কম কথা বলে, ওদেরকে সহজে চেনা যায় না। তারা কেমন আছে এই প্রশ্নটারও ঠিকঠাক ভাবে অ্যান্সার দেয় না। তাদেরকে চেনা অনেক কঠিন হয়, কিন্তু চিনে ফেললে পরে সেই রহস্যময় মানুষটা সহজেই বশে চলে আসে। আপনি কি রহস্যময় কেউ? হাহা, আপু বলতো বেশি কথা বলা মেয়েরা অনেক ভালো হয়, কারণ এরা চাপা স্বভাবের মেয়েদের থেকে একটু বেশি মুডে কম হয়। এই মেয়েরা যেমন হাসতে পারে তেমনি গোপনে কাঁদতেও পারে, আবার সহজে মিশে যেতেও পারে। আপনি কি বকবক করা কেউ? নিলয়ের এমন পাল্টা প্রশ্ন শুনে নেহা অবাক হয় আর বুঝে যায় নিলয় একজন মাইন্ড গেমার বা রহস্যময় ব্যক্তি। রহস্যময়রা মাইন্ড গেমার হয়ে থাকে, আর নিলয় ঠিক এখন সেটাই করছে। তো আপনার বাবা কি করে, কোথায় থাকে? থাক না, কিছু অজানা, সব জানা ভালো না। কখনো কোনো মানুষ কারো ব্যাপারে সব জানলে হয় তার প্রেমে পড়ে যাবে, না হয় দূরে চলে যাবে। আমার উপরে প্রেমে পড়ার আশঙ্কা মানুষের খুবই কম, তাই হারানোর বিশালতা বেশি থাকায় আমার ব্যাপারে কাউকে বলি না, আর অন্য কারো ব্যাপারে জানতেও চাই না। আসি মিস নেহা। নিলয় কথাগুলো বলে চলে গেল। নেহা অবন্তা মিশ্রিত এক শৈল্পিক চাহনি নিয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। মনে মনে বলে, ছেলেটা কি সুন্দর করে গুছিয়ে কথা বলে। রহস্যময়রা এমন করে কথা বলতে পারে? ছেলেটা বেশ ইন্টারেস্টিং তো। নিলয় ক্লাসে এসে বসলো। নীলার পাশে দুটো ছেলে আর পেছনের বেঞ্চে তিনটে ছেলে এসে বসেছে। নেহাও ক্লাসে এসে বসলো। কিছু সময় পর স্যার আসলেন। স্যারের হাতে একটি ছোট্ট ট্যাব, নিলয়ের চোখে চশমা, তবে চশমার ফ্রেমে একটি ইলেকট্রনিক ফাইবার যন্ত্র আছে যা বাটন অন অফ দ্বারা নিয়ন্ত্রিত করা যায়। চশমাটা ওর ব্যাগে সবসময় থাকতো। স্মার্টফোনে ভলিউম বাড়ানো কমানোর জন্য যেমন চিকন বাটন ডান পাশে লাগানো হয়, তেমনি এই চশমার ডান পাশে একটা বাটন আর একটা বাম পাশের আংটাওয়ালা হাতলে লাগানো আছে। ডান পাশেরটা দিয়ে অন করতে হয় আর বাম পাশেরটা দিয়ে অফ। কোনো অনলাইন নেটওয়ার্ক সংযুক্ত ডিভাইস, বিশেষ করে স্মার্টফোন, অন্য কেউ সবার আড়ালে কি দেখছে ডিসপ্লেতে সবকিছু দেখা যায়। সেটা নিলয় কিছুটা দূরে বসেই দেখতে পারবে, কারণ এই ফাইবার যন্ত্রে উচ্চ একটা নেটওয়ার্ক সিস্টেম অ্যালার্ট করা আছে। এই জন্য অন্যের ফোনে ব্যক্তি নিজে কি করছে সেটা ইন্টারনেট চালু করা অবস্থা থাকলে ডিসপ্লে সবকিছু নিলয়ের চোখের সামনে টাচ ওয়াল ডিভাইসের মধ্যে শো করবে। নিলয় ভাবলো একবার অন করে দেখবে স্যার কি করছে স্ক্রিনে। এত মনোযোগ দিয়ে পরক্ষণেই ভাবলো না থাক, এটা করা যাবে না। আবার ভাবলো কেন করবো না, আমি তো ডেভিল। বাট সবার সামনে নিলয়, কিন্তু আড়ালে ডেভিল। এখন সবার সামনেই আছে। নিলয়ের এই চশমাটা একটা হলিউড মুভির মাধ্যমে দেখে বানিয়ে ফেলেছিল। প্রথমবার খুব বাজে হয়েছিল, কিন্তু অনেকবার চেষ্টা করার পর এটা ঠিকঠাক ভাবে চলতে শুরু করেছে। এটা কেবল চশমাই নয়, যেন একটা চশমা মোবাইল। কেমন হয় পৃথিবীতে এমন উন্নতি হলে যে মানুষ স্মার্টফোনের বদলে স্মার্ট চশমা ব্যবহার শুরু করে দিয়েছে। তখন চোখে রেখেই সব কিছু দেখতে পারবে। আঙুলের সাথে একটা চিপ বেঁধে দেওয়া হবে, ব্লুটুথ সিস্টেমের মতো একটা ডিভাইস ওপেন হতে হাওয়াতে টাচ করবে আর সেই চশমার স্ক্রিনে সেই টাচ এসে পড়বে আর চশমা ফোন কাজ করা শুরু করে দেবে। নিলয় এইসব অদ্ভুত কথা সব সময় ভাবে, আর যার জন্য সে কেবল ইলেকট্রনিক ডিভাইসই হ্যাকার নয়, সে একজন মাইন্ড হ্যাকারও। সাধারণ মানুষ যা করে যা ভাবে, কিন্তু একজন মাইন্ড হ্যাকাররা আগে থেকেই সেটা ভেবে ফেলে, সহজ করে নেয় সবকিছু। স্যার ক্লাসে এসে দাঁড়ালো। নিলয়ের পেছনে বসা রিয়াদ নামের একটা ছেলে দুটো কাগজ ভাঁজ করলো, একটা স্যারের দিকে ছুঁড়ে মারলো আর একটা নিলয়ের বসার জায়গাতে পাশে রেখে দিল। কারণ রিয়াদ জানে নিলয় ছেলেটা ক্লাসে নতুন, আর তাই নতুনের সাথে
একটু মজা করার জন্য এমন করলো। স্যার সামনে ঘুরে প্রজেক্টর চালু করার আগ মুহূর্তে অনুভব করলো ওনার পশ্চাৎ দেশে কে যেন কিছু ছুঁড়ে মেরেছে। এটা দেখে সব স্টুডেন্টরা হাসতে থাকে। স্যার স্টুডেন্টদের দিকে ঘুরে তাকালো। পায়ের কাছে একটা কাগজ গোল করে ভাঁজ হয়ে আছে। সেটা দেখে তিনি সেটাকে তুলে নিলেন। তারপর ঝাড়ি দিয়ে স্টুডেন্টদের সামনে দিলেন। উনি বললেন, কে ছুঁড়েছে কাগজ? সামনে এসে দাঁড়াও, কি করেছি এমন বেয়াদবি? কেউ কোনো কথা বলল না। নিলয় স্যারের এমন কাজ থেকে বেঞ্চে মাথা রাখতে যাবে, তখনই পাশে একটা কাগজ দেখে। নিলয় ভাবলো, কাগজটা হাতে নিয়ে বলবে, স্যার আমারও পাশেও এমন কাগজ। ওদিকে স্যার কাউকে না পেয়ে কাগজটা রুমের কোণাতে থাকা প্লাস্টিকের ডাস্টবিনে ফেলতে যাবে। এমন সময় উনি খেয়াল করে কাগজে কিছু একটা লেখা আছে। উনি কাগজের দলামলা ছাড়িয়ে লেখাটা পড়ে, স্যার আপনার মেয়েকে ভালোবাসি। রিয়াজ জানতো স্যার ফারহাদ সাহেবের একটা মেয়ে আছে, এজন্যই সে ইচ্ছে করে এমন করেছে। কাগজটা আবার ভাঁজ করে ডাস্টবিনে ফেলবে ঠিক সেই সময় নিলয় ওর পাশে থাকা কাগজটা হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। স্যার নিলয়ের দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে কাগজ ছুঁড়াইছো? নিলয়ের দিকে সব স্টুডেন্টরা ঘুরে তাকায়। স্যার সহ সবাই দেখতে পায় নিলয়ের হাতে সেম ভাবে কাগজ তলা করা। নেহা অবাক হয়, নিলয় এমন কাজ কেন করলো? স্যার ফারহাদ সাহেব নিলয়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এই ছেলে উঠে আসো, সামনে এসে দাঁড়াও। নিলয় কিছু বলল না, আর কি হচ্ছে সেটাও বুঝতে পারছে না। তবে স্যারের আদেশ মতো নিলয় সামনে গিয়ে দাঁড়ায়। নিলয়ের হাতে একই রকম কাগজ। স্যার ওটা হাতে নিল। কাগজ মিলে দেখে সামনেও সেম বাক্য লেখা, স্যার আপনার মেয়েকে ভালোবাসি। নিলয়ের পা থেকে মাথা অবধি স্যার একবার দেখে নিয়ে সামনে তাকিয়ে বলল, তোমরা কি কেউ দেখেছো এই ছেলে কাগজ ছুঁড়ে মেরেছে? জি স্যার, আমি দেখেছি। কাগজে কি লেখা দলা পাকিয়ে আপনার দিকে ছুঁড়ে মারে। হয়তো সে ভেবেছিল প্রথমটা লাগবে না গায়ে, তাই আরো একটা ছিঁড়ে আবার কি জানি লিখে নিজের হাতে নিয়ে রাখে। রাশিদ বসা থেকে উঠে দাঁড়িয়ে কথাগুলো বলল। নিলয় রাশিদের দিকে তাকালো। নিলয় কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কারণ নিলয় এখন বুঝে গিয়েছে যা হবে তা মেনে নিতেই হবে। কিছু বললেই রাশিদের সাথে ছেলেগুলো নিলয়ের বিপক্ষে কথা বলবে। তাই নিলয় মাথা নিচু করে দাঁড়ালো। কেন করেছে এমন? জানো না এটা অন্যায়? দেখে তো মনে হয় নতুন, তোমাকে অ্যাডমিশন কে দিয়েছে? নিলয়ের কাছে ফারাজ স্যারের প্রশ্ন শুনেই পরে 4 দিন আগে যখন সে গ্রামের বাড়িতে থাকতো সেই তখনকার ঘটনা। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে থেকেই নিলয় এখানে থাকা সব টিচারদের নাম্বার, ফেসবুক আইডি ম্যানেজ করে রেখেছিল। এজন্য প্রিন্সিপালের আইপি অ্যাড্রেস হ্যাক করে নিয়ে স্যারের সব ব্যক্তিগত তথ্য চুরি করে নেয় নিলয়। তবে নিলয় যেদিন ওনার মানে প্রিন্সিপাল গোলাম সাহেবের আইপি অ্যাড্রেস হ্যাক করে, সেদিন একটা মেয়ের সাথে ফেসবুক আইডিতে কথা বলছিল। স্যার, আপনি আবার কেন এমন করছেন? আমি আর রাজি না। আপনি পাশ করিয়ে দেওয়ার নাম করে আমার সাথে জোর করে আপনি। শিলা, কেন এমন করছো? তোমার সাথে করা সেদিনের ওই ভিডিওটা আমি ভাইরাল করে দেব। তাই যদি আরও একবার যদি আমার দেওয়া ঠিকানায় হোটেলে আসো, তুমি সম্পূর্ণভাবে সেফ থাকবা। আর ভিডিওটা ডিলিট করে দিব। কেউ জানলে ভিডিও ভাইরাল হয়ে যাবে। স্যার, আপনি আমার বাবার বয়সী, আমি আপনার স্টুডেন্ট, কেন এমন করছেন? চুপ, যা বলছি শোন, না হলে দেব ভাইরাল করে, বুঝছিস? আমার মুখ কিন্তু ভিডিওটাতে দেখা যাচ্ছে না, সবটা তোকেই দেখা যায়। আর প্রমিস, এবার আসলে তোর ভিডিও ডিলিট করে দিব। চ্যাটিং শেষ করে গোলাম সাহেব। নিলয় মনে মনে কয়েকটা গালি দেয় স্যারকে। সালা টিচার হয়ে স্টুডেন্টের সাথে এমন করছে। নিলয় দেখে গোলাম সাহেব অনেকজনকে মেসেজ করছে। গোলাম সাহেব শিরা শামসে গ্যালারি থেকে ভিডিও ডিলিট করার জন্য ওনারই একটা ফেক আইডিতে সেই রেকর্ড করা ভিডিওটা সেন্ড করে রেখে দিল, যেন শিলা দেখে গোলাম সাহেব ভিডিওটা ডিলিট করে দিয়েছে, অথচ আইডিতে থাকবে।
আর তিনি সেখান থেকে আবার ডাউনলোড করে নিতে পারবেন। নিলয় কিছুক্ষণ পর ওনার আইডি 20 মিনিটের মধ্যে হ্যাক করে নিয়ে ভিডিওটি নিয়ে নেয়। নিলয় ওপেন করতেই গোলাম সাহেবের মুখ দেখা যাচ্ছে। নিলয় ভিডিও অফ করে দেয়, কারণ সে দেখতে চেয়েছিল ভিডিওতে ওনার মুখ দেখা যাচ্ছে কিনা। নিলয় সব মেসেজ কপি করে ফেলে, ভিডিও নিয়ে ওনার আইডি থেকে চলে আসলো। গোলাম সাহেবকে নিলয় ফোন দেয়। আমেরিকার কোড নাম্বার থেকে কল এসে গোলাম সাহেব রিসিভ করতেই রোবোটিক ভয়েস বলতে লাগলো, আমার ছোট ভাই নীলের অ্যাডমিশনের জন্য সব পেপারস রেডি করে সাবমিট করে দিন। আপনি নিজেই ফর্ম পূরণ করে দিবেন। হু আর ইউ? ডেভিল, কল মি ডেভিল। তুমি যে হও না কেন, আমি কোনো হিলোকে চিনি না, আর তোমার কথা মতো চলি না। কোথা থেকে বলছো তুমি? নরক থেকে। ডেভিলেরা সেখানেই থাকে। আপনি নিলয়কে না চিনলেও আমি শিলাকে চিনি। হোটেলের ভিডিও সব জানি। দেখো প্লিজ, ওগুলো ভাইরাল করো না, আমি শেষ হয়ে যাব প্লিজ। গুড। তাহলে আপনি নিজেই নিলয়ের নামে অ্যাডমিশনের সব রেডি করে দিন। সে আমার পরিচিত ছেলে। আরেকটা কথা, শিলার ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, তবে আমার কাছে আছে। আজকের পর তাকে বা অন্য কোনো মেয়েকে হয়রানি করছেন, আপনাকে কেউ এই ডেভিলের হাত থেকে বাঁচাতে পারবে না। আরেকটা কথা শুনুন, ইওর ইনফরমেশন ইওর হেলথ, অ্যান্ড হেলথ ইজ ওয়েলথ। এরপর কল কেটে দেয় ডেভিল। মনে মনে হাসতে হাসতে বলে, ডেভিল হবে ভয়ঙ্কর, আর নিলয় হবে হাবাগোবা। নিলয় হবে হোয়াট হার্ড একার, আর ডেভিল হবে ব্ল্যাক হার্ড একার। হা 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 হা। তারপর নিলয় অ্যাডমিশন পায় ওখানে। এই ছেলে, কথা বলো না কেন? নাম কি তোমার? নিলয় যেন লাফ দিয়ে উঠল, পাশে তাকায়। ফরাজ স্যারের হাতে কাগজটা দেখে নিলয়ের মনে পড়ল সে কোথায় আর কি বা করতে এসেছে। নিলয় আমতা আমতা করে বলল, স্যার, আমার নাম নিলয়। কথাটা বলেই নিলয় ভ্যা ভ্যা করে কান্না করা শুরু করে দিয়েছে। স্যার সহ ক্লাসে থাকা সবাই অবাক হয়ে যায় নিলয়ের এমন কান্না দেখে, কারণ মাস্টার্সে আসা সব স্টুডেন্ট অনেকটাই বড় হয়। কেউ বিবাহিত হয়, আবার কেউ জব করেই মাস্টার্স করে। কিন্তু নিলয়ের এমন কাণ্ড দেখে স্যার কি বলবে তাই বুঝতে পারছে না। সাথে সাথে স্টুডেন্টরাও হেসে ওঠে। স্যার এমন হাবাগোবা ইনোসেন্ট ছেলে দেখে শাস্তি আর কি দেবে, তিনি নিজেই হেসে উঠল। কিন্তু নিলয় এমন কাজ করেছে, তাকে শাস্তি না দিলেও তো হবে না। তাই নিলয়কে বলল, নিজের বেঞ্চে গিয়ে দাঁড়িয়ে থাকবা, 2 কান ধরে 1 মিনিট। নিলয় কাগজগুলো ডাস্টবিনে রেখে বেঞ্চে এসে দাঁড়ালো। সবাই ভাবছে নিলয় এমনটা কখনোই করবে না, কারণ এখানে থাকা সব স্টুডেন্টরা প্রাইমারি বাচ্চা নয়। কিন্তু সবার ভাবনাকে অবাক করে দিয়ে নিলয় কান ধরে দাঁড়ালো। নিলয়কে কান ধরে দাঁড়াতে দেখে সবাই হাসতে থাকলো। এরকম কাজ নিলয় করতে পারে কেউ ভাবেনি। কেউ কেউ নিলয়ের এমন কাজ দেখে বলেই বসেছে, ছেলেটা কি নাদান নাকি হাঁপাগোবা। নিলয় কান ছেড়ে দাঁড়ায়, মনে মনে বলে, ইট ইজ মাইন্ড গেম। আমি লুজার এখন থেকে, বাট ফরহাদ স্যার ক্লাসে মন দিয়ে বলল সবাইকে বই বের করতে বলল, প্রশ্ন করল, পৃথিবীর প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটরের নাম কি? কে বলবে? নেহা উঠে দাঁড়ায়। নেহা স্যারের দিকে তাকিয়ে বলল, পাসক্লাইন। ব্যাখ্যা দিতে কে পারবে? কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ বসে আছে। স্যার নেক্সট প্রশ্নে যাওয়ার আগে প্রথম প্রশ্নের ডিটেলস বলতে যাবে, তার আগেই নিলয় উঠে দাঁড়ায়। নিলয় বলে, 1642 সালে ফরাসি গণিতবিদ ব্লাস প্যাক্সেল তার বাবাকে ট্যাক্সের গণনা কাজে সাহায্য করার জন্য প্যাসকেলিং যন্ত্রটি তৈরি করেন। এই যন্ত্রটি অ্যারিথমেটিক মেশিন বা প্যাসকেলের ক্যালকুলেটর বলা হয়। এই যন্ত্রটি দিয়ে যোগ ও বিয়োগের কাজ করা যেত। প্যাসকেল যখন যন্ত্রটি আবিষ্কার করেন তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। পাও, অনেক জানো তো তুমি। ধন্যবাদ স্যার। জন নেপিয়ার কত সালে লাগারিদম আবিষ্কার করেন? প্রতি সেট নেপিয়ারের হাটে কয়টি রোড থাকতো?
স্যারের এরকম প্রশ্ন শুনে সবাই চুপ হয়ে গেল। নিলয় যেমন হ্যাক বিষয়ে দক্ষ একজন মাইন্ড হ্যাকার, তেমনই ভালো স্টুডেন্টও সে। ছোট থেকেই ওর টেকনোলজি খুব করে আকর্ষণ করত। ক্লাস 8-এ ওঠার পর নিলয় আইসিটি বই 3 দিনে পড়া কমপ্লিট করে ফেলেছিল। এই 3 দিনের মধ্যে নিলয় আইসিটি বইয়ের পেজ নাম্বার সহ কোন পেজে কি লেখা আছে সব কম্পিউটারের মতো বলে দিতে পারত। তাই নিলয় নিজেই উঠে দাঁড়িয়ে অ্যান্সার দিল। 1614 সালে আর তার প্রতি সেড নেপিয়ার হারের রোড থাকতো 11টি। স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1617 সালে নেপিয়ারের হার নেপিস বোনাস নেপিস রোড উদ্বোধন করেন। এই যন্ত্র দিয়ে গুণ ও ভাগের কাজ করা যেত। মৃত্যুর আগে এই হারগুলো দিয়ে ক্যালকুলেশন করার পদ্ধতি তিনি একটা বইতে লিপিবদ্ধ করে যান। বইটির নাম ছিল রাবডোল জিয়া বা স্পিকিং রোজ। সবাই বিমূঢ় হয়ে নিলয়ের সব উত্তরগুলো শুনছে। ভালো ভালো স্টুডেন্টরাও সেগুলো কালেক্ট করে রাখলো। এমনকি নেহাও সবকিছু নোট করে নিল। নিলয় এসব কিছু দেখে মুচকি হাসছে। স্যার অবাক হয়, এত ইজিলি উত্তর দিচ্ছে পেঁচালো প্রশ্নগুলো, কিভাবে পারছে সব? স্যার আরো প্রশ্ন করে। ইন্টারনেট ব্যবহারকারীকে কি বলা হয়? নেটিজেন। মানুষকে বলা হয় হোমোসোপিয়েনেস। কোন যন্ত্রকে বলা হয় সিলিকোসেপিনেস? কম্পিউটারকে। নিলয়, ইউ আর জিনিয়াস। স্যার এসব তো হাই স্কুলের প্রশ্ন, সবাই পারে। নিলয়ের কথা শুনে স্যার চুপ হয়ে গেল। ক্লাসের সবাই এতক্ষণে নিলয়কে নিয়ে হাসাহাসি করছিল। তারাই এখন ইমপ্রেস হয়ে গেছে। ক্লাস শেষ হয়, নিলয় চলে যাচ্ছে। পেছন থেকে নেহা ডাকলো। নিলয় দাঁড়ায়। নিলয়ের অনেক কাজ। ডেভিলের জন্য পোশাক বানাতে হবে, সাকিবদের সাথে ওর কথা বলতে হবে, ব্যাংক ডাকাতি করার প্ল্যান করতে হবে, অনেক কাজ ওর। জি বলুন। আমরা তো একই ক্লাসে পড়ি, তুমি করে বলি। ওকে। বলো। তুমি এমন হাদারাম কেন? মানে কি করলাম? সবার সামনে কান ধরে কেন দাঁড়ালে? স্যারের অর্ডার পালন করেছি মাত্র। আচ্ছা আসি। শোনো, কিছু মনে না করলে একসাথে চটপটি খেতে যেতে পারি। অন্যদিন। বাই। নিলয় চলে যাচ্ছে, আর ওদিক দিয়ে বাইক নিয়ে কয়েকটা ছেলে প্রবেশ করলো। ছেলেগুলোর মধ্যে লিডার গোছের ছেলেটা হলো সাকিব। নিলয় তাকে চেনে না, আর সাকিবও চেনে না নিলয়কে। দুজনই দুদিক দিয়ে চলে যাচ্ছে নিজের মতো করে। ভাই, এই হলো নীরার আইডি, সব ডিটেলস এখানে। সাকিব নামের একটা আইডি থেকে ওর অনেক টেক্সট, ফটোস, নোটস, ফটো সব সেন্ড করা আছে। আর একটা আইডির নিকনেম হাজব্যান্ড। মূলত নীরার হাজব্যান্ড আছে, আর তারপরও সে সাকিব নামের একটা ছেলের সাথে গভীরভাবে পরকীয়াতে লিপ্ত। অর্কের কথা শুনে নিলয় চুপচাপ বসে সামনের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনে নীরার সব ফেসবুক ডিটেলস দেখা যাচ্ছে। নিলয় সিগারেট বের করলো। টানতে টানতে নীরাকে নিয়ে কল্পনা করছে ও। নিলয় আজকে 3টে কম্পিউটার কিনে এনেছে। দোতলার বড় ঘরে আগে থেকেই 3 জনের কম্পিউটার ছিল, তবু নিলয় আরো 3টে কিনে এনেছে, সাথে বড় একটা স্মার্ট এলইডি মনিটর, যেটা সামনের দেয়ালে টাঙিয়ে দিয়েছে। আচ্ছা বাদ দে, ব্যাংকের সব অ্যাকাউন্ট হ্যাক করার পরিকল্পনা করা যাক। আর একটা কথা, 2জন বয়স্ক খারাপ লোক দরকার, ম্যানেজ করে দিতে হবে খুব তাড়াতাড়ি। কেন ভাই? এই 2জন লোক মানুষকে, মানে বড় বড় বিজনেসম্যান বা যাদের টাকার প্রয়োজন অনেক বেশি, তারা তো ব্যাংক থেকে লোন নিয়ে প্রয়োজন মেটাবে। অনেক সময় ব্যাংক তো বেশি টাকার লোন দেয় না। ব্যাংক থেকে লোন নিতে হলে জমি বা ব্যবসার দলিলমানা জমা দিতে হয়। অনেক মানুষ আছে যাদের লোন অনেকটা প্রয়োজন, কিন্তু জিম্মি রাখার মতো কিছুই নেই। এই 2জনের কাজ হবে ওইসব লোকদের মিথ্যে জমি জমার কাগজ বা দোকানের কাগজ বানিয়ে তাদের পক্ষ হয়ে পিছন থেকে ব্যাংকে কাগজগুলো জমা দেওয়ার। তারা জমা দিবে, ব্যাংক লোন দিবে, সেই টাকা কোনো না কোনো ব্যাংকে তো রাখবেই। যখন ক্রেডিট কার্ড লঞ্চ করে টাকা বের করবে, তখন সেই সব টাকাগুলো আমরা হ্যাক করে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নিব। মানে এই 2জনের কাজ হলো ফেক কাগজ বানানো।
আর টাকাগুলো যে ফোন নাম্বারে অ্যাড করে অ্যাকাউন্টে রাখবে সেই ফোন নাম্বার কালেক্ট করে আমাদের পাঠিয়ে দিবে। মাসুম, তোর কাজ হলো তখন ওই সিমের ফোনের মেসেজ ব্লক করে দেওয়া, কারণ টাকা তুলতে তো ওই নাম্বারে মেসেজ যাবে, তাই নাম্বারের যাবতীয় মেসেজ ব্লক করে দিবি। আমাদের অ্যাকাউন্টে টাকা আসার পর সব ডিলিট করে দিবি। ব্যাংকের সব লেনদেন কেউ যদি ওয়েবসাইটের মাধ্যমে সেবা প্রদান করে তবে সিয়াম সেই সাইটগুলো হ্যাক করে সব তথ্য সংগ্রহ করে রাখবি। আর অর্ক তো ফেসবুকের জন্যই আছে। ভাই আপনি জিনিয়াস। আমার পরিচিত দুজন লোক আছে, হয়ে যাবে কাজ। মাসে 10-20 হাজার বেতন দিলেই হবে। একজনকে 50,000 করে টাকা দিব। মনে রাখিস, আমরা সাহেব আর বিবিতে খেলি না, তাসে ট্রাম কার্ড টিক্কা দিয়েই চলি। সো দান হবে টিক্কাতে, গোলামে নয়। স্কারপনের সব কার্ড যখন নিজের কাছে থাকে তখন সে হয় সিংহ, আর আমার কাছে থাকলে আমি হই ডেভিড। ভাই ইউ আর গ্রেট। আজ রাতে সোনালী ব্যাংক কোম্পানি লিমিটেডে বড় ডাকাতি করতে যাচ্ছে। ঢাকা শহরে বেশ কয়েকদিন ধরে নতুন ব্যাংক ডাকাতের উপদ্রব বেড়েছে। গত 5 দিনে এটা ব্যাংকে 50 লাখ টাকা ডাকাতি করে নিয়েছে এরা। এজন্য সব ব্যাংকগুলো হাই সিকিউরিটি অ্যালার্ট করে ক্যাশ নয়, অনলাইন অ্যাকাউন্ট করে টাকা জমা রাখছে, যেন ডাকাতিরা এসে সরাসরি ডাকাতি না করতে পেরে চলে যায়। সব ব্যাংক এখন শান্তিতেই আছে অ্যাকাউন্ট সিস্টেম চালু করে, কারণ এখানে হ্যাক হবে না সবাই জানে। হওয়ার আগেও অনেক কিছু সিকিউরিটি অ্যালার্ট অন হয়ে যাবে। সাথে সাথে ব্যাকআপ রেখে অ্যাকাউন্ট অফ করে দেবে ব্যাংক হোয়াইট হ্যাট হ্যাকাররা। যাদেরকে ভালো হ্যাকার বলা হয় তারা মূলত ব্যাংকের অ্যাকাউন্ট কন্ট্রোলে রাখে। অ্যাকাউন্টের সব ঝামেলা ওরা নিজ দায়িত্বে ঠিক করে দেয়। কিন্তু শহরে একটা বড় ব্যাংক ডাকাতের আবির্ভাব হয়েছে। মানি হেস্ট প্যান্ডেল পরে দর্শন মিলে আছে ব্যাংকে। তারপর যদি সিকিউরিটি থাকে সবাই গুলি করে মেরে দিয়ে টাকা বের করে চলে যায়। ব্যাংকের গ্যাংয়ের নাম রেড নিড মানি। লাল পোশাকে আসে তারা, এজন্য রেড, আর আসে তো টাকার জন্য, তাই নাম দিয়েছে রেড নিড মানি। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের পেছনে কে বা কারা জড়িত আছে কেউ জানে না, কেবল আসে, খুন করে, ক্যাশ থেকে টাকা বের করে নিয়ে চলে যায়। ব্যাংক ম্যানেজাররা এই ডাকাতদের জন্য বেশ আতঙ্কেই থাকে। সিকিউরিটি বাড়ানো হয়েছে, তবে এবার অ্যাকাউন্ট সিস্টেম অন করে দিয়েছে। সেখানে ডাকাতেরা আসলেই ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে। মেশিন চেপে পাসওয়ার্ড না দেওয়া অবধি টাকা বের করা যাবে না। মজার ব্যাপার হলো, রেড গ্যাংয়ের লোকেরা ব্যাংকের টাকা ডাকাতি করার আগে ওই ব্যাংকের ম্যানেজারের কাছে চিঠি লিখে বা নোটিশ পাঠিয়ে দিয়েছিল। ভাই সোনালী ব্যাংক কোম্পানির গোপন ওয়েবসাইটে রোমর বের হয়েছে, আজ নাকি ব্যাংক ডাকাতি করতে আসছে ডাকাতরা। কিন্তু ওরা কিছুই পাবে না। মানে? ও বুঝছি, অ্যাকাউন্টে পাসওয়ার্ড থাকবে তাই তো? সেটা না, এত বড় গ্যাং, ভাবছিস সেই দলে হ্যাকার নেই? আছে, তারা পাসওয়ার্ড ঠিকঠাক জেনেই তবেই লুট করতে আসবে। কিন্তু উই আর ওয়ান্ডার থিপ, ওরা সেখানে যে ডাকাতি করবে, আমরা এখানে বসে ওদেরটা ডাকাতি করব। এটা সম্ভব? সম্ভব। এখন যা যা বলবো তাই কর। ডেভিলের ডেস্ক বানিয়ে ফেল 4টে। আমি অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়ার সিস্টেম চালু করছি। সিয়াম, ব্যাংকের ওয়েবসাইট অ্যাকাউন্ট ডিটেলস আছে না? দে সেটা আমাকে, হ্যাক করে দে জলদি। ঠিক আছে ভাই, একটু দাঁড়ান। হ্যালো ডিয়ার, ইন্ট্রোডিউস মাই সেলফ, আই অ্যাম ডেভিল, কল মি ডেভিল। ব্যাংকের টাকা এখন সব আমার কাছে, পুরোপুরি 4 কোটি টাকা। ও একটা কথা, ডেভিলের ঠিকানা, ডেভিলের অ্যাকাউন্টের ঠিকানা কেউ খুঁজে পাবে না, তাই না খোঁজার চেষ্টা করলেই ভালো হবে। এতে আপনাদের ক্ষতি। বলা যায় না, আপনাদের ফোনে সব ডিটেলস আমি জেনে গেলাম, তখন আপনি যা করবেন আমি দূরে বসেই দেখতে পাবো। যে কোড থেকে মেসেজ গেছে সেই কোডের লোকেশন বের করার চেষ্টা করুন,
দেখুন আমাকে খুঁজে পান কিনা। খুঁজে পেলে আমাকে নিয়ে যাবেন, কারণ আমি আছি। ডেভিল ইজ ব্যাক। জামশেদ মনিটর ছেড়ে চলে যায়। রেড গ্যাংয়ের হ্যাকার ফোন করে হৃদয়ের কাছে। হৃদয় চলে আসো, ব্যাংকে টাকা নেই আমি জানি। বস, আপনি কিভাবে জানলেন টাকা নেয়? ডেভিল নামের একজন হ্যাকার টাকা ট্রান্সফার করে নিয়েছে নিজের অ্যাকাউন্টে। ওকে বস। পুলিশ আসার আগে চলে আসো, ডেভিলকে খুঁজে বের করো। হাসছেন কেন ভাই? নো ভাই, কল মি ডেভিল। ওকে ডেভিল, আপনি কেন হাসছেন? এই মাত্রই 4 কোটি টাকা আমার কাছে। কি 4 কোটি? 4 কোটি টাকা এখন আমার। পুরো দেশ কিনতে কত কোটি লাগবে? সত্যি আপনি দেশ কেনার জন্য যত টাকা দরকার ততটা হ্যাক করবেন? সব টাকা আমার হবে। আই অ্যাম দ্য কিং অফ হ্যাকার ওয়ার্ল্ড। আই নিড মানি বিকজ আই এম ডেভিল। অর্ক, সিয়াম আর মাসুম কম্পিউটার অনার্স করছে। গ্রাম থেকে তারা শহরে এসেছে। বাবার থেকে টাকা না নিয়ে পার্ট টাইম কাজ করে কষ্ট করে 3জন 3টে কম্পিউটার কিনেছিল। কখনো 50,000 টাকার বেশি চোখে দেখেনি তারা। আর আজ ওদের কাছে 4 কোটি টাকা আছে, যা ওদের বস ডেভিল এনে দিয়েছে। 1 ঘন্টার মধ্যে 4 কোটি টাকা ওদের কাছে। এসব কিছু কল্পনাতেও করেনি কোনোদিন ওরা। নিলয়কে চেয়ারে এনে দেয় মাসুম। নিলয় চেয়ারে বসলো। সামনে থাকা 3জন ছেলে উল্লাস করছে, কিন্তু নিলয়ের সামনে আনন্দ নেই। কথায় আছে না, যার টাকা নেই সে কষ্টে থাকে, চাহিদা পূরণ হয় না বলে। আর যার টাকা আছে সেও কষ্টে থাকে, চাহিদা কোনটা রেখে কোনটা পূরণ করবে ভেবেই পায় না সে। কিন্তু নিলয়ের কোনো চাহিদাই নেই। ওর আপুর কথা খুব মনে পড়ছে এখন। বিথি আপু কম্পিউটার কিনে দেওয়ার সময় বলেছিল, দেখিস নিলয়, তুই একদিন অনেক বড় লোক হবি, তোর গাড়ি হবে, টাকা হবে, তোকে সবাই চিনবে। বিথি আমার কথা সেদিন নিলয় হেসেই উড়িয়ে দিয়েছিল। আসলে বিথি আপু ভালো কাজের ফলস্বরূপ কথাগুলো বলেছিল, কিন্তু নিলয় আজ খারাপ কাজে বড়লোক হয়েছে। নিলয়ের মনের মধ্যে ডেভিল যখন জাগ্রত হয় তখন ওর টার্গেট না পূরণ হওয়া অবধি সেই ডেভিল ভেতর থেকে যায় না, আর যখন চলে যায় তখন অনুতপ্ত হয়। ভাই এত টাকা কি করব? 1 কোটি টাকা দেশে থাকা গরিব বা যারা খেতে পারে না তাদের জন্য দান করে দে। বাকি 3 কোটি থেকে 1 কোটি তোদের জন্য, বাকি 2 কোটি প্রয়োজনে কাজে লাগবে। আরেকটা কথা, বাইরে আমাকে না বলে কেউ বের হবি না। আর ভুলেও তোরা কে কোনো অ্যাকাউন্ট এখন ওপেন করবি না। অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে আমার লজিক বলছে সব ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরিভাবে অ্যালার্ট হয়ে মেন অ্যাকাউন্ট বুট সব অফ করে দিয়েছে। তাই এখন অ্যাকাউন্ট অন করার চেষ্টা করলে ধরা খেয়ে যাবি। তাহলে কি করব ডেভিল? এখন সেই ফেক 2জন এজেন্টদের দরকার। ওদের কাজ এখন আমাদের আবার টাকা এনে দিবে, হয়তো আবার 3 কোটি টাকা পেতে যাচ্ছি। কি 4 কোটি? হা, ইট ইজ মাইন্ড গেম। একটু ভেবে নে কেন ওদের কাজে লাগবে, দেখবি বুঝতে পারবি। ডেভিল কিভাবে হ্যাক করেন? শ্যাম ভালো বলতে পারবে ওয়েবসাইট নিয়ে। শ্যাম বলতো কিছু। তবে একটা কথা, সোশ্যাল ইঞ্জিনিয়ারের উপরে ফিনিশিং কার্যক্রম নির্ভর করবে। ওয়েবসাইটের ক্ষেত্রে ফিশিং হলো এক প্রকার মাছ ধরা, যেখানে আমি নিজে টোপ দিয়ে মাছের মতোই ভিকটিমকে ধরি। মূলত যে কোনো ওয়েবসাইটের একটি নকল পেজ তৈরি করে তাতে ভিকটিমের লগইন ইনফো এবং অন্যান্য তথ্য হাতিয়ে নিতে পেজ কন্টেন্ট কাজে লাগে। কন্টেন্ট কন্ট্রোল, লগইন ডাটা ইত্যাদি ফাইলগুলো ব্লগের হোস্টিং সাইটে কাজ করে। সোজা ভাষায় ফিশিং হলো আমি আমার বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চাচ্ছি, তাহলে তাকে এমন একটি লিঙ্ক দেব যার ওয়েব পেজটি দেখতে হুবহু ফেসবুকের মতন, এবং তাকে প্রলুব্ধ করব যাতে সে তাতে লগ ইন করে। তাহলেই আমি আমার ওই ফিশিং অ্যাকাউন্টে তার লগ ইন ইনফো তথা পাসওয়ার্ড পেয়ে যাব।
কেউ যে কোনো হোস্টিং সাইটে যে কোনো ওয়েব পেজের সোর্স কোড হতে ফাইল তৈরি করে ফিশিং পেজ তৈরি করতে পারে। তথাপি ফিশিং নির্ভর করে ডেভিলের কথা অনুযায়ী সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর দক্ষতার উপর। নিলয় মুচকি হাসে, কারণ নিলয় এগুলো আগে থেকেই সব জানে। তবুও সিয়ামের থেকে ওর কাছের দক্ষতা দেখার জন্য প্রশ্নটা করলো। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় বলল, সাকিবের ফোন নাম্বার এটা। আমি এখন ওর ফোন হ্যাক করব। স্মার্টফোন ব্যবহার করতে মানুষ এবার ভয় পাবে, আর ওর থেকে সব তথ্য নিয়ে মাইন্ড গেমটা আমি খেলবো। চল কাজে লেগে পড়ি। বস রিল্যাক্স, কে হতে পারে হট করে এমন করলো? হৃদয়ের কথায় বস টেবিলে থাকা ল্যাপটপ ছুঁড়ে মারল মাটিতে। রেড গ্যাংয়ে মোট 11 জন, আর যে হ্যাক করে পাসওয়ার্ড জানিয়ে দিয়েছিল সে হলো এই গ্যাংয়ের বস। আর ওর নামও নীলার মতো একটা ফেক রাখা হয়েছে, আর সেই নামটা হলো ব্ল্যাক মাম্বা। আর সে হলো একজন মেয়ে। ব্ল্যাক মাম্বা ল্যাপটপ ছুঁড়ে ফেলে দিল। আমাদের 1 বছরের প্ল্যান এই প্রথম নষ্ট হলো। আমি ডেভিলকে চাই। বস, ইন্টারনেট ব্যবহার করে তাকে খুঁজে বের করার চেষ্টা করুন। তার কোনো ইনফরমেশন আমার কাছে নেই, আর সে খুব বুদ্ধিমান। স্ক্রিনে মেসেজ পাঠিয়ে নিজে থেকেই সেই মেসেজ আমার মনিটর থেকে ডিলিট করে দেওয়ার ক্ষমতা রাখে। মানে সে আমারও কম্পিউটার ওর আওতায় এনে মেসেজ পাঠিয়েছে। টাকা আমার প্রয়োজন। মানি ইজ হেলথ, মানি ইজ ওয়েলথ, মানি ইজ ওয়ার্ল্ড। আই নিড মানি, অনলি নিড মানি। ডেভিলকে ধরবই, বাট তার আগে এবার দেশের 5টা ব্যাংকের মধ্যে 4 নম্বর ব্যাংকে ডাকাতি করবই। এবার সেটা সফল করতেই হবে। যত সিকিউরিটি থাকুক না কেন, ওই ব্যাংকে থাকা 10 কোটি টাকা আমার চাই। ব্যাংকের নাম যমুনা সিকিউরিটি ব্যাংক লিমিটেড। এই ব্যাংকে সব কৃষক কর্তৃক টাকা রাখা আছে। অ্যাকাউন্ট থেকে 10 কোটি টাকা আমার চাই। ব্ল্যাক মাম্বার কথা শুনে সাথে থাকা 10 জন টাকার কল্পনাতে ভেসে যায়। ওদের সামনে এখন দুটো শত্রু, পুলিশ আর ডেভিল। পুলিশ হলো সম্মুখ প্রতিপক্ষ, আর ডেভিল হলো রহস্যময় প্রতিপক্ষ। পুলিশকে ফাঁকি দিয়ে তারা ঠিকই ডাকাতি করতে পারবে, কিন্তু ডেভিল তাকে কি করে ফাটকাবে? ভাই, সাকিবের সব তথ্য এই পেন ড্রাইভে। মাসুমের কথা শুনে হাত থেকে নিলয়ের পেন ড্রাইভ হাতে নিল। ওদের 4 জনের গায়ে একই রকমের পোশাক, মুখে হ্যাকার মাস্ক, গায়ে কালো কোট আর হুড টুপি। নিলয় বাম হাতে ছোট ডিভাইস যেমন ব্লুটুথ, স্পিকার, মাইক ইত্যাদি এমন যন্ত্র কন্ট্রোলে আনে সেটা পরে নিল। ডান হাতে হাত ঘড়ির মতো যার নাম সিবি সেটা পরে নিল, যেটার কাজ যে কোনো ডিভাইস সংলগ্ন, যেমন সিসি ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ যাই থাকুক না কেন, একটা বাটন চাপলে সিবি ডিভাইস থেকে সামান্য পরমাণু মিশ্রিত ছোট্ট বোম বের হয়ে সাথে সাথেই সেটা ব্লাস্ট করে দেয়। নিলয় পেন ড্রাইভ নিয়ে সাকিবের কাছে যেতে থাকে। মাসুম গাড়ি চালাচ্ছে। কিছু সময় পর সাকিবের অফিসে পৌঁছলো তারা। মাসুম গাড়ি থেকে নামতে যাবে, তখনই নিলয় বলল, ল্যাপটপ নিয়ে গাড়িতেই থাক, সব সিসি ক্যামেরা কোড আনা আছে। এখন তুই জলদি গ্রাফিক্স বানা। মনিটরে গিয়ে রিয়েলিটি শো করবে, সেটা গ্রাফিক্স করে মনিটরে শো করা। আমরা যে যাচ্ছি তার কোনো প্রুফ কেউ যেন পরবর্তী খুঁজে না পায়। আর সিয়াম, তোর বুকে একটি ছোট্ট ক্যামেরা লাগানো আছে। ভিতরে কি হবে মাসুম সেটা টের পাবে। এই এরিয়ার সব নেটওয়ার্ক বা টেকনোলজি এখন আমার কবজায়। মাসুম কলে থাকবি, আমি বলে দিব কখন কি করতে হবে। আগে সাকিবের বাড়ির বাইরে ক্যামেরা ফুটেজ চেঞ্জ কর। আমার ফ্ল্যাশডোন ক্যামেরার বিপরীত পাশে চলে যাবে আমাদের প্রবেশের আগে। আর ঠিক তখনই তোর ল্যাপটপে একটা করে কোড শো করবে। কোড রিপ্লেস করার জন্য একটা করে খালি ঘর আসবে। 5 সেকেন্ডের মধ্যে কোড পাঠিয়ে ডান অপশনে চাপ দিলেই তুই সেই ক্যামেরার ফুটেজ দেখতে পারবি, সাথে চেঞ্জও করতে পারবি, কারণ আমি চেঞ্জ করার হ্যাকিং অপশন অন করে দিয়েছি। এখন তোর কাজ হলো এটাই, বাকি কাজ আমরা ভিতরে যেয়ে করছি। নিলয়ের মাইন্ড গেম দেখে ওরা 3 জন চুপ হয়ে যায়। কি বলবে এই মাস্টার মাইন্ড লোকটার কথার উপর?
প্রতিনিয়ত সিয়াম, মাসুম আর অর্ক মুগ্ধ হচ্ছে লোকটার উপর। নিলয়রা এগিয়ে যাচ্ছে। নিলয়ও ফ্লাইস মানে মাছি ড্রোন ক্যামেরার কাছে যাচ্ছে। মাসুমের কাছে কোড আসতেই মাসুম 3 সেকেন্ডের মধ্যে প্রেস করে দিচ্ছে। এভাবে নিলয় সাকিবের অফিসের মধ্যে প্রবেশ করে। বেশ কয়েকজন লোক বসে আলোচনা করছে। 3 জন লোককে এমন বিদঘুটে পোশাকে প্রবেশ করতে দেখে সবাই ঘাবড়ে যায়। সাকিব সাথে সাথেই কোমর থেকে পিস্তল বের করে রাখলো হাতে। সাকিব দাঁড়িয়ে বলল, কে তোমরা? পুরো রুমে 4টে লাইট জ্বলছে। নিলয় বিএসএম যন্ত্রটি অন করে লাইটের দিকে যন্ত্রটির আলো রিফ্লেক্ট করছে। ছোট্ট একটি বলের মতো বোম বাতিটার ওপর 4টের ওপর যেয়ে বসলো। 5 সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হয়ে পুরো ঘর অন্ধকার হয়ে যায়। রেড গ্যাং ডাকাতি করে অস্ত্র নিয়ে আর নিলয়ের কারো অফিসে প্রবেশ করে মাইন্ড হ্যাক করে। নিলয় একটা ছোট্ট ডিভাইস পকেট থেকে বের করে সাকিবকে দিয়ে এগিয়ে দেয়। সাকিবের সামনে ডিভাইসটা এসে বলা শুরু করে রোবোটিক ভয়েসে, ভয় নেই, আমি ডেভিল, সাকিবের সাথে কথা বলতে এসেছি। সাকিব ফোন হাতে নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলল, আমি এখনই পুলিশকে ফোন করছি। তখনই নিলয় মাসুম বলে ডাক দেয়। ব্ল্যাক শেডো, একটি কোড যাবে তোর কাছে। কোডটা যাওয়া মাত্রই খালি ঘর পাতিয়ে ইন্টারে চাপ দিবি। পুরো এরিয়াতে এবার যেই ফোন করুক না কেন, ফোন থেকে আউটগোয়িং কল আর ইনকামিং কল যাবে না। নিলয় ভারী গলায় বলল, আপনি এখন আমার নেটওয়ার্কের মধ্যে আছেন। আমি অন না করা অবধি পৃথিবীর কোনো মানুষ আমার নেট ব্লক করতে পারবে না, হ্যাক করতেও পারবেন না। তাই চুপচাপ চেয়ারে বসুন। সাকিবের পাশে থাকা একটা ছেলে বলে ওঠে, আব্বে শালা মাদারি, তোর সাহস তো কম না, আর সামনে এসে। লোকটা পুরো কথা শেষ করতে পারেনি। নিলয় সাকিবের সামনে থাকা পিস্তলটি হাতে নিয়ে টেনে গুলি লোড করে দিয়ে লোকটার কপালে সোজা টার্গেট করে। ট্রিগার চাপ দিতেই শাট করে গুলিটা বের হয়ে যায়। লোকটার কপালে গুলি লাগতেই দূরে গিয়ে পড়ে সে। পুরো রুমে এখন পিন ড্রপ সাইলেন্ট। সাকিবের হাত থেকে ভয়ে ফোন পড়ে যায়। অর্ক সাকিবের চেয়ারটা এনে নিলয়ের পেছনে রাখে। সিয়ামকে ইশারায় বলল, রুমে থাকা লোকদের চলে যেতে বলো। আর অর্ক বলল, বিগ জায়েন্ট নে, সাকিবের পিস্তল বাইরে যে সবাইকে আটকে রাখ। রুম থেকে সবাইকে বের করে নিয়ে যায় অর্ক। অন্ধকারাচ্ছন্ন আলো নিভু নিভু ঘরটাতে মাত্র 3 জন লোক। একজন এখানকার টপ মস্তান, কিন্তু সে ভয়ার্ত চোখে মাস্ক পরা 2 জন লোকের দিকে তাকিয়ে আছে। সাকিবকে ইশারায় নিলয় একটা চেয়ারে গিয়ে বসতে বলল। সাকিব নিলয়ের সামনে বসলো। সাকিব প্রশ্ন করল, কে আপনি? হা 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 হা, ভয় কেন পাচ্ছেন আপনি? ভয় তো আমার পাওয়ার কথা। আপনি তো মাস্তান। অবশ্য ডেভিলকে শুধু আপনি নন, সবাই ভয় পাবে। আমাকে তুমি করে বলুন। কি চাও তুমি? যে ছেলে ছোটবেলাতে খ্যাত আনস্মার্ট হয়, সে ছেলে বড় হয়ে হয় অনেক স্মার্ট। আর যে ছেলে ছোট থেকে স্মার্ট হয়, সে ছেলে বড় হয়ে হয় ওভার স্মার্ট। আমি কে এটা সহজ উত্তর কখনো পাবেন না। আমি কি করি এটার উত্তর আপনি ঠিক করে পাবেন না। আমার প্যাচাল কথার মধ্যে আপনি সব উত্তর পাবেন। তবে আমার মতো ওভার স্মার্ট হতে হবে, তখনই বুঝবেন আমি কে আর আমি কি চাই। আমার কাছে তুমি কেন এসেছো? কি পরিচয়? এমন ভয়ঙ্কর রুমে কেন আসছো? আমি ডেভিল, কল মি জাস্ট ডেভিল। আমার অস্তিত্ব নেই। আপনার কাছে কেন এসেছি জানেন? এই যে পেন ড্রাইভ দেখছেন, এখানে আপনার আর আরোহিতা নীরা আইডির সাথে যাবতীয় ফোন কল, মেসেজিং, ভিডিও কল, ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ, ফটোস সবকিছু আছে। কি? কে তুমি? হা 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 হা। নিলয় হাসতে থাকে। হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবে যেন। হাসি থামিয়ে নিলয় বলল, আগেই বলেছি আমি ডেভিল, কিছুই চাওয়ার নেই। ডেভিল কারো কাছে কিছু চায় না। আপনার বাংলাদেশের 1 নম্বর ব্যাংকে
বর্ণলতা ব্যাংক, যার নাম, সেখানে 17,56,84,2872 টাকা আছে। অ্যাকাউন্ট সিরিয়াল 24 নম্বর, অ্যাকাউন্ট নাম্বার 99911122, অ্যাকাউন্টের পাসওয়ার্ড 546535। কিন্তু আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড 119922। হা 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 হা, আই ডিড ইট। করে নিলাম না আপনার মাইন্ড হ্যাক। আপনি নিজেই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে দিলেন। এটা হলো ডেভিলের মাইন্ড গেম। এখন আমি না বলা অবধি ব্যাংকের কর্তৃপক্ষ কেন, পৃথিবীর কোনো শক্তি আমার অনুমতি ছাড়া পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। এবার বলুন, আপনি কি চান, পেন ড্রাইভ নাকি, না অ্যাকাউন্টের পাসওয়ার্ড? সাকিব পুরো হতভম্ব হয়ে যায়। মাসুম আর সিয়াম নিলয়ের এমন মাস্টার মাইন্ড গেম দেখে হাততালি দিয়ে বলে, ডেভিল, ইউ আর রিয়েলি জিনিয়াস। ম্যাজিশিয়ানরা হাতের কারিশমা দেখিয়ে জাদু দেখায়, আর ডেভিল কথা বলেই মাইন্ড হ্যাক করে নেয়। ইটস ডেভিল পাওয়ার। আমার দুটোই চাই। প্লিজ ডেভিল, আমাকে সবগুলো ফিরিয়ে দাও। তুমি যা বলবে আমি তাই করব। ইয়েস, এটাই তো ওভার স্মার্ট ছেলেদের কথা। আপনি এখন থেকে আমার হয়ে কাজ করবেন, তবে এমনি এমনি না। আপনি প্রতি মাসে 5 লাখ টাকা বেতন পাবেন। কাজ কি, কখন কি করতে হবে সেটা না হয় দেখা করেই বলবো। না না ডেভিল, আর দেখা করব না। ডেভিলের সাথে একবারই দেখা করা ভালো, না জানি আবার কি ঘটে। নিন পেন ড্রাইভ, আসি। আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পেয়ে যাবেন সময় মতো। ও, আর একটা কথা, আমার একটা ফটো আপনার ফোনে পেয়ে যাবেন, মাস্ক পরা, কোট পরা, এখন যেভাবে আছি সেই রকমই পোশাকে। আর আপনি নিজের নিউজ চ্যানেলকে আমাকে প্রকাশ করে দিবেন। হেডলাইনের নাম যেন হয় কল মি ডেভিল। নিলয় সেখান থেকে বেরিয়ে আসে। লোকগুলোর সাথে সাথেই সাকিবের ঘরে ঢোকে। সিয়াম বলল, ডেভিল, আপনি পেন ড্রাইভ দিয়ে দিলেন? ওটা 2টো কপি আরো 2টো পেন ড্রাইভে রাখা আছে। মনে রাখিস, 2 পায়ে হামাগুড়ি দেওয়া পানিরা হয় বুদ্ধিমান, আর 4 পায়ে হওয়ার সাথে সাথে দৌড়ে চলা পানিরা হয় গাধা। কালকে ছোট্ট একটা কাজ করে 1 কোটি টাকা পাবি। টাকাটা যেখান থেকে পাবি সেই এলাকায় একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে ডেভিল নাম দিয়ে লিখে টাকাটা জমা করে দিবি। নিলয় গাড়িতে ওঠে। সবাই ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলো। চলে আসার আগে সেই এরিয়ার সব নেটওয়ার্ক, সব ডিভাইস সক্রিয় করে দিল। সাকিব রুম থেকে বের হয়ে দৌড়ে সিসিটিভি ফুটেজ চেক করতে আসে। 5টা ক্যামেরার একটা ক্যামেরা তো ডেভিলের আসা যাওয়ার কোনো ফুটেজই খুঁজে পেল না। সাকিব বুক করে চেয়ারে বসে পড়ল। এমন হ্যাকার সে কোনোদিনও দেখেনি। নিলয় নীরার আইডি দিয়েই সাকিবের কাছে ছবি পাঠিয়ে দিল। এরপর 2টো আইডি থেকে বের হয়ে সব স্বাভাবিক করে দেয়। নিলয় চুপচাপ বসে আছে গাড়িতে। ওর আপুর কথা মনে পড়ছে অনেক, কিন্তু কল করার সাহস পাচ্ছে না। এদিকে মাসুম, সিয়াম আর অর্ক নিলয়কে পেয়ে যেন অনেক খুশি। এত খুশি ওরা এর আগে কোনোদিনও হয়নি, কারণ নিলয় আর কোন সাধারণ হ্যাকার নয়, সে এখন ইন্টারন্যাশনাল হ্যাকার। সাকিবের অফিস থেকে ওরা বাড়িতে চলে এসেছে। খাবার টেবিলে 4 জন বসে আছে। অর্ক হঠাৎ করেই প্রশ্নটা করলো নিলয়কে। নিলয় খেতে খেতে বলল, এই সিস্টেমের নাম হলো কিলগাল। কিলগাল এমন একটা সিস্টেম যেখানে ভিকটিম তার পিসি, মোবাইলে যা কিছু টাইপ করবে তা আমি নিজেই জানতে পারবো, এবং লেটার অ্যানালাইসিস হতে ভিকটিমের ওয়েবসাইট, ফেসবুক, ব্যাংক অ্যাকাউন্ট তথা ভিকটিমের অল সিস্টেম হ্যাক করতে পারবো। কম্পিউটারের ক্ষেত্রে আমার ডেস্ক ব্যবহার করি। আমি আমার কলগালটি ভিন্ন ভিন্ন ফাইলের সাথে ব্যান্ড করব দিয়ে রাখি, যাতে ভিকটিমের অজান্তে তার সিস্টেম অ্যাটাক করা সম্ভব। এছাড়া মাঝে মাঝে ট্রোজান ব্যবহার করি। মূলত ট্রোজান হলো ভিকটিম সিস্টেমে থাকা এমন একটি প্রোগ্রাম যা অনেকটা ভাইরাসের মতো বংশ বিস্তার করে এবং ভিকটিমের সিস্টেম সম্পর্কে হ্যাকারকে নিয়তি তথ্য প্রদান করে। অফলাইনে কিলগাল হিসেবে 2টো অ্যাপস থাকে, একটা অ্যান্ড্রয়েডের জন্য, আরেকটি কম্পিউটারের জন্য। তবে কেউ হ্যাকার কিবোর্ড
ব্যবহার করতে পারে। এছাড়া হ্যাকার কিওলাইজিক্স অ্যাপ ব্যবহার করতে পারে। সবটা ব্যক্তির উপর। চিন্তা নেই, তোদেরকে একদিন সব শিখিয়ে আমি হারিয়ে যাব অনেক দূরে। কখনো খুঁজে পাবি না আমাকে। ধুর ভাই, আপনি এসব কি বলেন? আপনাকে হারাতে দেব না। ধরে রাখার শক্তিও নেই তোদের কাছে। আপনি দেখেন, এমন একজন আসবে যে আপনাকে এখানেই রেখে দেবে, আর আপনি তাকে ঘিরেই থাকবেন। এমনটা হবে না কখনো। হবে ভাই, হবে। আমরাও তোমাকে ধরে রাখবো। বাদ দে, খাওয়া শেষ কর। আমার কালকে ক্লাস আছে। আর শোন অর্ক, এই ফট দুজন লোক আমার লাগবে। ওদেরকে যেন আমি কালকে ডাকার সাথে সাথেই পেয়ে যাই। ওকে ভাই, শুভরাত্রি। নিলয় হাতে বই নিয়ে শহীদ মিনার দিকে এগিয়ে যাচ্ছে। কালকে যে ছেলেটা কাগজ ছুঁড়ে মেরেছিল সেই ছিল রিয়াদ। নিলয়কে ডাক দেয়। নিলয় সেদিকে না তাকিয়ে হাঁটতে থাকে। ছেলে 5 জন এগিয়ে আসে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় পাশ কাটিয়ে চলে যেতেই নিলয়ের ব্যাগ ধরে টান দেয়। ওই হারামির পোলা, তোরে না ডাকছি, শোনোস না? ভাবলস আমার লগে? হ্যাঁ, ভাব তোমার ড্যাশে ঢুকিয়ে দেবো হারামি। দেখুন ভাই, কালকে আমি নিজেই দেখেছি আপনারা স্যারের দিকে কাগজ পাড়ছিলেন। আমি কিন্তু বলি নাই। চুপ সালা, বেশি কথা বললে এখনই ঘুষি দিয়ে তোর তোথা ফাটিয়ে দেব। তোকে ডাকলাম, চলে যাচ্ছিস কেন? আপনারা অনেক খারাপ। আমার আপা বলছে খারাপ লোকদের সাথে কখনো না কথা বলতে। কথা শুনে মনে হচ্ছে গবে চেনে তোর আব্বাকে না আমি? সালা, আমি ডাকলেই তুই শুনবি, না হলে তোকে মেরে ফেলবো, বুঝেছিস? আমার আপাকে কি যেন বললি? আবার বল। আরে মাম্মা, বাচ্চা পোলার মুখে কথা ফুটছে। রিয়াদ, চকলেট খাওয়া খুশিতে। রিয়াদ সাথে সাথেই নিলয়ের গালে ঘুষি দিয়ে দেয়। আরো একটা মারতে যাবে, নিলয়ের গালে চড়। দৌড়ে নেহা চলে আসে। রিয়াদের সামনে এসে হাতটা ধরে ফেললো। জোরে ঝটকা দিয়ে হাত ছেড়ে দিয়ে বলল, এমনিতেই ক্লাসের তোরা বাজে স্টুডেন্ট। ক্যাম্পাসে তোদের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ। তোরা কাউকে মারলে সে অন্যায় না করলেও মার খাবে তোদের কাছে। তাই চটটা তুলে রাখলাম, পরে একদিন দিব, বুঝেছিস? আর শোন, পারলে শক্তি ক্ষমতাধরদের উপরে না, তোর এই সাহস দেখাস এমন অবলা মানুষদের উপরে না, যত সব। নেহা নিলয়ের হাত ধরে টেনে নিয়ে চলে আসলো শহীদ মিনারের ওপর। নেহা বসে পড়ল সিঁড়ির ওপর। নিলয় নেহার হাতের দিকে তাকিয়ে আছে। নেহা নিলয়ের দিকে তাকাতেই ব্যাপারটা খেয়াল করে, আর সাথে সাথেই নিলয়কে প্রশ্ন করলো, এই, তুমি আমার হাতের দিকে তাকিয়ে কি দেখছো? নিলয় যেন নেহার হাত ধরাতে অন্য জগতে চলে গিয়েছিল। হঠাৎ নেহার এমন কপাট রাগ ভঙ্গিমায় প্রশ্ন নিয়ে নিলয় উত্তর দিল, আসলে দেখছিলাম তোমার হাত কেটে গিয়েছে কিনা। সেদিন তোমাকে সেভ করাই আমার হাত কাটছিল। আজ আমাকে সেভ করলে হাত কাটছে কিনা চেক করছিলাম। তোমার মতো আমিও রুমাল এগিয়ে দিতাম, এই আর কি। তাই না? ফ্লার্ট করা হচ্ছে? আর সেদিন তো ফাইট করছিলা, আজকে কি হয়েছে? সেই দিন একটা মেয়ের সবচাইতে দামি জিনিসটা সেভ করার জন্য উপরওয়ালা শক্তি দিয়েছিল। নিজে অবাক হয়েছিলাম, এত সাহস শক্তি কোথা থেকে পেয়েছি। সেদিন যদি বড় কিছু হতো তবুও মরার আগে অনুভব করতে পারতাম একটা তো ভালো কাজের জন্যই মরতে পেরেছি। নিলয় কথাগুলো এমন ইমোশন নিয়ে বলবে নেহা একদমই এক্সপেক্ট করেনি। নেহা এখন কিছুই বলছে না, তবে পাশে বসা ছেলেটা দিন দিন যেন নেহার ভাবনাতে চলে আসা শুরু করেছে। ছেলেটা কেমন যেন ইমপ্রেসিভ, কথা আর কাজগুলো অনেক গোছালো, বেশ ইন্টারেস্টিং ছেলেটা। কিন্তু নিলয়ের ব্যাপারে গোপনে নেহা এগুলো ভেবেই মুচকি হাসছে। নিলয়ে নেহার হাসি দেখে বলল, হাসছো কেন? বলা যাবে না কেন হাসছি, তবে তোমার উপরে না কেমন যেন একটা মায়া মায়া অনুভব হচ্ছে। মায়া? মায়া তাড়াতাড়ি কাটিয়ে ফেলো। কেন? মায়া কাটানোর কি আছে? আর তাছাড়া মায়া কি কাটানো যায়?
যায়। মায়া জিনিসটা হলো প্রেমে পড়ার আগে ক্রাশের মতো, তবে মায়া আর ক্রাশের মধ্যে অনেক ফারাক। ক্রাশ হুট করেই 2 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, আর মায়া জন্মায় সময় নিয়ে। কারো গভীরভাবে ভালোবাসার জন্য এই মায়াটা অনেক প্রয়োজন। মায়া না থাকলে দূরে বসে রিলেশনগুলোতে এ পাশের জ্বর হলে ও পাশ থেকে প্রেমিকা সেই প্রিয় মানুষটার জন্য কান্না করে দেয়। এটাই মায়া। তুমি কি প্রেমে টেমে পড়বা নাকি? নেহা আবারও ইমপ্রেস দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায়। এমন গুছিয়ে কথা বলা ছেলে নেহা খুব কমই দেখেছে। যা দেখেছে তা সব নাটক কিংবা সিনেমাতে। এই প্রথম সে কোনো ছেলেকে সরাসরি দেখছে যে কিনা গুছিয়ে কথা বলে মেয়ের ক্রাশ হয়ে যাচ্ছে। নেহা আর নিলয় গল্প করছে, হঠাৎ শুনতে পেল ক্যাম্পাসের রাস্তা দিয়ে একটা ছেলে পেপারস হাতে দৌড়ে যাচ্ছে আর চিৎকার করে বলছে, নেহা উঠে দাঁড়ায়, পিচ্চিকে ডাক দেয় জোরে, এই সাগর, এদিকে আয়। সাগর নামের পেপারওয়ালা পিচ্চিটা নেহার দিকে দৌড়ে দিল। নেহা পিচ্চির কাছ থেকে 5 টাকা দিয়ে পত্রিকার কাগজ কিনলো। নিলয় নেহার এমন পত্রিকা পড়ার আগ্রহ দেখে অবাক হয়ে যায়। কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, তুমি কি খুব পত্রিকা পড়াখোর নাকি? না তো, কেন? না মানে এভাবে জুড়ে ডাক দিয়ে আগ্রহ দেখিয়ে পত্রিকা কিনলেন তো, তাই ভাবলাম তুমি পত্রিকা খোর। চুপ থাকো, আগে পড়তে দাও। নেহা পত্রিকার দিকে তাকায়। প্রথম পাতায় সাকিবের ছবি দিয়ে পাশে একটা কালো হ্যাকার মাস্ক আর লম্বা হুডতোলা টুপি পরা একটা লোকের ছবি অ্যাড করে পত্রিকায় ছাপানো হয়েছে। নিলয় পাশে বসে পত্রিকা দেখতে থাকে। হেডলাইনে লেখা কল মি ডেভিল, আর বর্ণনাতে লেখা আছে, বিশিষ্ট সমাজসেবক বর্তমান মেয়র সাকিবের উপর গত রাত 12টার পরে হামলা হয়। নিজের অফিসে যে সময় ছিলেন সাকিব, সবার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছিল তিনি। হঠাৎ 3 জন মাস্ক পরা লম্বা ড্রেস পরা লোক প্রবেশ করে সেই ঘরে। সেখানে সাকিবের সেক্রেটারিকে মেরে ফেলে একটা ভয়ঙ্কর লোক। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ আসে, যার জন্য সাকিব বেঁচে যায়। পুলিশ আসার আগে সেই আগন্তুকের পরিচয় জানে সাকিব। আগন্তুকের নাম ডেভিল। যাওয়ার আগে ডেভিল সাকিবকে বলে যায়, কল মি ডেভিল, মানে আমাকে ডেভিল বলে ডাকতে। কিন্তু কে এই ডেভিল? কোথা থেকে আসলো? কে হতে পারে এমন পোশাকের আড়ালে? সাকিবের কোনো কাছের শত্রু কি, নাকি বিরোধী দলের কোনো কেউ? এমনটাই মনে করছেন সাকিব। উল্লেখ্য, পুলিশ সাকিবের অফিসে থাকা সব সিসিটিভি ক্যামেরারই ফুটেজ চেক করে। ক্যামেরা ঠিকঠাকই ছিল, কিন্তু ডেভিল আসার আর যাওয়ার কোনো রেকর্ডই ধরা পড়েনি ক্যামেরাতে। শুধু তাই নয়, রাস্তার আশেপাশে আরো 2টো ক্যামেরা ছিল, সেগুলোতেও কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। এই ডেভিল কখন এসছে আর কিভাবেই বা চলে গিয়েছে? স্পেশাল সিকিউরিটি ইন্টেলিজেন্স অফ পুলিশ জানায় এটা কোনো একটা বড় রকমের হ্যাকারের কাজ হতে পারে। তবে অফিসের সামনে 4 চাকার গাড়ির ছাপ দেখতে পায় পুলিশ, কিন্তু কেবল ছাপটাই পায়। ছাপটা কিভাবে, কোথা থেকে আসলো, কোথা থেকে যে এটা চলেও গেল, তা কিছুই জানতে পারছে না। এখন প্রশ্ন হলো, কে এই ডেভিল? নেহা পুরোটা পড়ে নিলয়ের দিকে তাকায়। নিলয় অবাক হয়। একদম পারফেক্ট ভাবে খবর ছাপানো হয়েছে। নিলয় খবর ছাপানোর কারণ আছে। এটা ওর মাইন্ড গেম, আর মাইন্ড গেমটা হলো নিলয় চেয়েছে, দেব মানে ডেভিল চেয়েছে কোনো না কোনো কারণে সবার সামনে আসুক এই ডেভিল। আর তাই সাকিবকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। এবার ডেভিল যে গত রাতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 4 কোটি টাকা হ্যাক করেছে, সেই খবরটাও পাবলিক করে দেয়। ডেভিলকে এবার সবাই চিনবে হ্যাকার হিসেবে। ডেভিল হতে সাবধান হওয়ার জন্য সবাই সিকিউরিটি সিস্টেম স্ট্রং করবে, আর ডেভিল ততই সেগুলো ভেঙে ফেলে টাকা হাতিয়ে নেবে। কথাগুলো ভেবেই নিলয় মনে মনে হেসে উঠল। নিলয় নেহার দিকে তাকালো। নেহার চোখে মুখে চিন্তার আর ভয়ের একটা ছাপ দেখা গেল। নিলয় প্রশ্ন করলো, কি হয়েছে?
খবরটা পড়ার পর তোমাকে অনেকটা চিন্তা মনে হচ্ছে। কেন, হঠাৎ কি হলো তোমার? তেমন কিছু না, চলো আজকে তোমার সাথে ঘুরবো। ভালো লাগছে না ক্লাস করতে। কি হলো হঠাৎ? চলো তো আমার সাথে। নেহা পত্রিকা ব্যাগে ঢুকিয়ে নিয়ে নিলয়ের হাত ধরল। জোরে টেনে নিয়ে ক্যাম্পাস থেকে বের হবে, ঠিক তখনই একটা সাদা রঙের দামি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করলো। সব স্টুডেন্টসরা সেদিকে তাকিয়ে আছে। গাড়ির সামনে আর দরজায় লোগো দিয়ে লেখা পুলিশ। গাড়িটা নেহাদের সামনে এসে থামলো। এরপর আরো কয়েকটা গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করলো। নিলয় হঠাৎ যেন ভয়ে নেহার হাত ধরে ফেলে। নেহা নিলয়ের এমন হাত ধরা দেখে মুচকি হাসলো। ছেলেটা কেমন একটা বাচ্চা টাইপ, হয়তো এত গাড়ি আর পুলিশ দেখে ভয় পাচ্ছে। বাচ্চা সুলভ আচরণটা নেহার অনেক পছন্দ হচ্ছে দিন দিন। প্রথম গাড়ি থেকে 4-5 জন পুলিশ নামলো। কালো শার্ট, চুলগুলো টেনে পেছনে দিয়ে গার্ডার দিয়ে আটকে বাঁধা, চোখে কালো চশমা, পরনে ছেলেদের প্যান্ট, জুতো হাই কনভার্স পরে একটা মেয়ে অফিসার নেহার দিকে এগিয়ে আসছে। মেয়ে অফিসারের পেছনে আরো 4 জন একই গাড়ি থেকে নেমে নেহাদের দিকে এগিয়ে আসছে। সবাই সিভিল ড্রেস পরা। নিলয় নেহার হাত আরো শক্ত করে ধরলো। 5 জন পুলিশ নেহাদের সামনে এসে দাঁড়িয়ে মেয়ে অফিসারটা আইডেন্টি কার্ড বাড়িয়ে বলল, আমি লাবণ্য, স্পেশাল সিকিউরিটি ইন্টেলিজেন্স অব পুলিশ। ওরা আমার সহকারী। তোমার ভাইয়ের কেস এখন থেকে আমরা ইনভেস্টিগেশন করছি। এখন থেকে তুমি তোমার বাড়িতেই থাকবে, হোস্টেল ছেড়ে আমাদের সাথে যাবে। ধারণা করছি ডেভিল তোমার উপরও অ্যাটাক করতে পারে, তাই তোমার সেফটির জন্য তোমাকে হোস্টেল ছাড়তেই হবে। নিলয় অবাক হয়। কিসের ভাই, কিসের অ্যাটাক? নিলয়ের মুখ থেকে ভয়ের ছাপ চলে গিয়ে অবাকতা ভর করেছে, কিন্তু নিলয়ের মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নেহা, ভাই, হোস্টেল, বাড়ি, কিসের কি? নিলয় কিছুই বুঝতে পারছে না। তবে অফিসার লাবণ্য খুব ইন্টেলিজেন্ট। নেহাকে প্রশ্ন করে, ছেলেটা কে? কেমন একটা ভীতু চাহনি নিয়ে তাকিয়ে আছে। নাম কি তোমার? জি, আমার নাম নিলয়। নেহার সাথে আছো। কখনো দেখেছো নেহার উপরে কেউ অ্যাটাক করছে? জি না। সন্দেহভাজন কাউকে দেখেছো দূর থেকে? না, কিছু তো চোখে পড়েনি। নিলয় সামনে তাকায়। সাকিব গাড়ি থেকে নেমে হেঁটে নেহার দিকে আসে। লাবণ্যের পাশে দাঁড়ায় সাকিব। নেহার দিকে তাকিয়ে বলল, বাড়ি চল। অভিমান বা রাগ জমিয়ে রাখিস না। এখন তোর বিপদ হতে পারে, তখন আমি ছাড়া কেউ বাঁচাতে আসবে না। আমি যাব না, তুমি চলে যাও। নেহা প্লিজ কথা শোনো, এখন তোমায় যেতেই হবে। সরি, আমি যাব না। আর দয়া করে আপনি চুপ থাকুন। আমার আর আমাদের মেয়েদের সাথে কথা হচ্ছে। নেহা এভাবে কথা বলছিস কেন? আমি তোর ভাই না? মরে গেছে। আর প্লিজ ইমোশনালি কোনো কথা বলবেন না, যা আমার বিরক্ত লাগে। আমি চাই না তুমি অপমানিত হও। নেহা বোন আমার, চল না প্লিজ। কেন বুঝতে পারছিস না? যাব না বললাম তো, বারবার এক প্রশ্ন করছো কেন? নিহা, ওনার সাথে এভাবে কেন কথা বলছো? উনি তো তোমার ভাই হয়। যাও, বাসায় যাও। উনি এত অনুরোধ করছে, যাও। ওনার অনুরোধ ভালোবাসা দেখতে পাচ্ছি। ভালোবাসাটাকে এখন সরিয়ে দিও না। ভালোবাসা সহজে মানুষ পায় না, আগলে রাখতে হয়। আর তুমি রোজ আসবা, ক্লাসের সমস্যা কোথায়? যাও প্লিজ। নেহা কিছুক্ষণের জন্য নীলার দিকে তাকিয়ে থাকে। নীলার প্রতি ওর তীব্র মায়া খুব ভালোভাবেই অনুধাবন করতে পারলো নেহা, কিন্তু নেহা কিছুই বলল না। সাকিবের কাছে এসে দাঁড়ালো। সাকিব অবাক হয়ে চেয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় কি হয়? ওর একটা কথাতেই নেহা চলে আসলো। কতগুলো প্রশ্ন সাজাতে সাজাতে সাকিব নেহাকে নিয়ে চলে যায়। সাকিব নেহার হাত ধরে নিয়ে যাচ্ছে। নেহা গাড়িতে ওঠার আগে পেছন ফিরে নিলয়ের দিকে তাকালো। নিলয় মুচকি হেসে বিদায় জানালো নেহাকে। সাকিব গাড়িতে উঠে সাকিবের বাম হাত মিলন হাসানকে মেসেজ করতে বলে, নেহার সাথে যে ছেলেটা ছিল খবর বের কর। আমার বোনের সাথে এ অবধি কোনো ছেলেকে মিশতে দেয়নি। ছেলেটাকে মেরে রাস্তায় ফেলে রাখবি।
তবে তার আগে খোঁজ নিয়ে দেখবি কে ও। মিলনের ফোনে মেসেজ চলে আসে। মিলন গাড়ি ঘুরিয়ে ভার্সিটির বাইরে অপেক্ষা করে নিলয়ের জন্য। একটা চিকন গোছের ছেলেকে পাঠায় খবর নিতে। ছেলেটা কিছুক্ষণ পর ফিরে এসে মিলনকে বলে, ভাই ওর নাম নিলয়, কম্পিউটার নিয়ে মাস্টার করছে নেহা ম্যামের সাথে, মানে ওনারা একসাথেই পড়ে। ছেলেটা একটু হাবাগোপা টাইপের, সহজ কথায় বলা যায় হাদারাম। বর্তমানে সবাই যাকে খ্যাত বলেছিলি, তবে পড়াশোনাতে খুবই ভালো, এতটুকু জানতে পেরেছি। ওকে চল এবার। মিলন সবকিছু মেসেজ করে পাঠিয়ে দেয় সাকিবের কাছে। সাকিব নীলার ব্যাপারে পরে মুচকি হাসলো, মনে মনে বলল, আমার বোনের আশেপাশে কোনো হারামজাদা ছেলে করে? বাহ, বেশ মজার তো। নেহাকে নিয়ে বাড়ি চলে আসলো সাকিব। ওদিকে নীলা একটা রেস্টুরেন্টে এসে বসে। পকেট থেকে বাটন ফোনটা বের করে অর্কদের ফোন দিল। 10 মিনিটের মধ্যে রিকশায় চেপে ওরা চলে আসলো। নিলয়ের সামনে চেয়ারে বসলো ওরা। রেস্টুরেন্টের মধ্যে টিভি চলছে। নিউজ চ্যানেলে সাকিব নিয়ে খবর বের করেছে। তবে এখন নতুন একটি নিউজ প্রচার করা হচ্ছে। জামশেদ আর সোনালী ব্যাংক ম্যানেজার একমাত্র জানিয়েছে ওদের ব্যাংকে যে ডাকাতি করেছিল সেই রাতে ডাকাতেরা টাকা নিতে পারেনি, কিন্তু এমন একজন টাকা তার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে সে অ্যাকাউন্টের কোনো হদিশ কেউ পায়নি। ব্যাংকে থাকা সেই সব টাকা সেই অজ্ঞাত অ্যাকাউন্টে চলে গেছে। স্ট্রং পাসওয়ার্ড থাকা সত্ত্বেও ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড জেনে হ্যাক করে টাকা সরিয়ে নিচ্ছে কেউ। আর সেই কেউ ব্যক্তিটি হলো ডেভিল। হ্যাঁ, মেয়র সাহেবকে যে অ্যাটাক করেছে সেই ডেভিলই হলো একজন বড় হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার জামশেদ জানালো সবটা। ডেভিল একজন ইন্টারন্যাশনাল হ্যাকার, যার কাছে যতই প্রোটেক্ট করানো হোক না কেন সে সেটা ভেদ করে টাকা নিজের করে নেবে। জামশেদের একটাই চাওয়া এখন, দেশের সব ছোট থেকে বড় ভালো হ্যাকারদের এক হয়ে কাজ করতে হবে, না হলে ডেভিল পুরো দেশটাকে অচল করে দিতে পারে 1 মাসের মধ্যেই। ডেভিল পুরো দেশে এখন ডেভিলকে নিয়ে নিউজ টেলিকাস্ট চলছে। নিলয় মুচকি হাসছে। মাসুম প্রশ্ন করে, ভাই আপনি হাসছেন? ওরা আমাদের ব্যাপারে জেনে গিয়েছে। শোন, ডেভিল আসে হাহা করে আর নিলয় আসে হি হি করে। দুটো হাসির মধ্যে তফাৎ কি জানিস? তফাৎ হলো নিলয় দিনের আলোতে হিহি দেয় আর ডেভিল রাতের অন্ধকারের হাহা করে। ডেভিলের হাহাতে ধ্বংস আর নিলয়ের হিহিতে ঠান্ডা মাথা মাইন্ড গেম আছে। মানে কি ভাই, ধরাই তো পড়ে গেলাম, এখন কি হবে? না, কেউ আমাদেরকে ধরার প্রমাণ কোনোদিন পাবে না। চিন্তার কিছুই নেই। কোক অর্ডার করেছি, আরামসে খা। নিলয়ের এমন ব্যবহারে ওরা 3 জন অবাক হয়। তবে নিলয় কাঁচা কোনো খেলোয়াড় নয়, ঠিক লাস্ট বলে ছক্কা মারবেই। তাই ওরাও নিলয়ের মতো চিল মুডে কোকাকোলা খেতে থাকে। অর্ক প্রশ্ন করে, সাকিবের সাথে ঝামেলা না করলেই আমরা সামনে আসতাম না, তাই না? তোদের চিন্তাধারা এত ছোট কেন? গভীর হয়ে চিন্তা করবি। সাকিবের সাথে ঝামেলাটা তো আমি পাবলিশ হওয়ার জন্যই করেছি। ডেভিল এখন সবার সামনেই আসছে, কিন্তু কে ডেভিল? আমি? চিনিস তুই ডেভিলকে? আমিও চিনি না, তোরাও চিনিস না কে এই ডেভিল। তাহলে এত প্যারা কেন? ডেভিলকে সবাই ভয় পাবে, তাই সামনে আনা। প্রবলেম হলে আমি তো আছি। তবে আপাতত পাশে কোনো একটি ফ্ল্যাট নে, আমরা সেখানে আজ থেকে থাকবো। ছোট্ট একটা বাড়ি নিবি, 4 জন ভালোভাবে থাকতে পারি সেই রকম। কেন, আগেরটা কি হয়েছে? প্রশ্ন করবি না আমাকে? সময় হলে বুঝতে পারবি আমি কেন বাড়ি চেঞ্জ করতে বলেছি। দিনে ছোট ঘরে আর রাতে বড় ঘরে থাকবো, বুঝতে পারছিস? বুঝিনি, তবে যেহেতু তুমি বলেছো তাই করতেই হবে। ছেলেটাকে ওর কথা শুনে কোনো প্রশ্ন ছাড়াই তুই আমার সাথে চলে এসেছিস? সাকিবের প্রশ্ন শুনে নেহা পাত্তাই দিল না। সাকিবের মেয়ে আরিতার সাথে নেহা খেলতে ব্যস্ত। সাকিব আবারও প্রশ্ন করে, ছেলেটা কে? ফ্রেন্ড। ফ্রেন্ড? তোর ফ্রেন্ডও আছে? দেখিনি তো কোনোদিন। নজর রাখতে নাকি? সব সময় না, ছেলেটার নাম আমি জানি, নিলয়, তোর সাথেই পড়ে।
কাহিনীটা কি বল। আহ, কত বছর পর আমার ননদ আসছে আর তুমি এক গাদা প্রশ্ন শুরু করে দিয়েছো। নেহা, আয় তো, চলে আয় ওনার সামনে থেকে। নেহাকে ওর ভাবি নিয়ে চলে যায়, কিন্তু সাকিব মিলনকে ফোন করলো। মিলনকে বলল, শোন, নীলাই যেই হোক, আমার বোনের আশেপাশে দেখেছি, ছেলেটাকে মেরে হাসপাতালে রেখে দিবি, ব্যাস, আর কিছুই শুনতে চাই না। ওকে বস, নো চিন্তা, কাজ হয়ে যাবে। ব্ল্যাক মাম্বা মানে রেড গ্যাং এর লিডার একটা মেয়ে। সে ডেভিলের খবর টিভিতে দেখছিল। রাগে রাগে টিভি খুলে আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। জোরে চিৎকার দিয়ে বলে, এত এত প্ল্যান সব শেষ হয়ে গেল। এই ডেভিলের জন্য আমরা ধরা পড়তে যাচ্ছি। শুধু ওর জন্যই আমরা এখন সিকিউরিটি হাইয়ের মধ্যে ডাকাতি করব, যা খুবই রিস্ক। তবে একটা প্ল্যান আছে। আগে আমরা শহর ও শহরের বাইরে সব ছোট ছোট ব্যাংকে ডাকাতি করব। কোটিতে না হোক লাখ নিয়ে নিয়ে কোটিতে জমা করব। শুনেছি ঢাকার কিছুটা দূরে একটা ব্যাংকে আছে, স্বর্ণালী ব্যাংক। ওই ব্যাংকে 70 থেকে 80 লাখ টাকা আছে। আপাতত সেটাই ডাকাতি করব। এরপর এভাবে ছোট ব্যাংকগুলোতে ডাকাতি করে বড় ব্যাংকে যাব। দেখি ডেভিল কিভাবে আমাদের প্ল্যান নষ্ট করে। তোমার ব্যাংক ডাকাতের জন্য প্রস্তুত হও। আমি ডেভিলকে খোঁজার চেষ্টা করছি। আমার যতদূর মনে হচ্ছে ও খুব চালাক একজন, সবার সামনেই আছে, কিন্তু কেউ ওকে চিনতে পারছে না। আমার ওকে খুঁজে বের করতেই হবে। তোমরা রেডি হও। গুড। লাবণ্য সাকিবের অফিসের সামনে এসে দাঁড়িয়েছে। সিসি ক্যামেরাগুলোর দিকে তাকিয়ে মনে মনে বলছে, ক্যামেরা কিভাবে হ্যাক করা যায়? এটা তো কোনো সাধারণ হ্যাকার নয়, বড় মাপের হ্যাকার, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। আচ্ছা, ডেভিল কোনো পুরনো হ্যাকার নয় তো? আগে পুরনো যত ভালো খারাপ হ্যাকার আছে, আমাদের পরিচিত অপরিচিত লোক দিয়ে তাদের খুঁজে বের করতে হবে। এই জাভেদ সাহেব। জি ম্যাম। পুরনো যত ছোট বড় ভালো আর খারাপ হ্যাকার আছে, 3 দিনের মধ্যে বাছাই করে 10 জনের জ্যান্ত বডি সহ ব্যাকগ্রাউন্ড আমার চাই। সব খোঁচরদের এখন মাঠে নেমে যেতে বলো, সবাই যেন ধরে আনে তাদেরকে। হ্যাকাররা কিন্তু গোপন রেখেই কাজ করে, তাই হ্যাকারকে চিনতে পারবে তারই কোনো কাছের লোক। আর সে কাছের লোকদের চট দিয়ে খুঁজে বের করো, ওরাই হ্যাকার অব্দি নিয়ে যাবে আমাদের। গট ইট? ওকে ম্যাম। এখন দেখি কি এই ডেভিল আর কতদিন লুকিয়ে থাকতে পারে। সবাই যেখানে ডেভিলকে নিয়ে ব্যস্ত, সেখানে আসল ডেভিল বেশ খুশিতেই ঘুরে বেড়াচ্ছে। নিলয় ব্রিজের ওপর বসে আছে, ওর বোনের কথা খুব মনে পড়ছে। এদিকে বিথি ওর নিচের রুমে বসে বসে কাঁদছে। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে নিলয় নেই। সে চলে গেছে যে কোথায় কেউ জানে না। নিবিড় তার বউ নিশাকে নিয়ে চলে গেছে শ্বশুর বাড়ি। যাওয়ার দিন নিবিড় বলে, বাবা সরি, তোমাদের বৌমা আর এখানে থাকবে না, আর আমিও তাকে ছাড়া থাকবো না। কিছু মনে করো না, আমি চলে যাচ্ছি সেখানে। যদি পারো বিধিকে বিয়ে দিও, আর হ্যাঁ, তোমরা বৃদ্ধাশ্রমে চলে যেও। মা এসে নিবিড়ের গালে কষে একটা চড় দেয়। কাঁদতে কাঁদতে বলে, বড় খোকা, তোর লজ্জা করলো না তোর বাবাকে এই কথাগুলো বলতে? নিলয়ের থেকে তোকে ছোট থেকেই বেশি ভালোবেসে এসেছে, আর আজ তুই বউ পেয়ে চলে যাচ্ছিস। বউয়ের সাথে ভালোবাসা দিয়ে আদর দিয়ে বড় করা সন্তানেরা এমন হয়, তাই না রে? নিবিড়, আসো তো, পুরোপুরির কথা কানে দিতে নেই। নিবিড় কিছুই বলল না, বউয়ের সাথে চলে যায়। আদনান সাহেব দরজার কাছে বসে পড়ল। ওনার ঔষধও শেষ, কেনার মতো টাকাও নেই ওনাদের কাছে। মা পানি এনে দেয় আদনান সাহেবকে। মা বলল, নিলয়ের সাথে যা করেছি তার শাস্তি পেয়ে যাচ্ছি আমরা। সারা জীবন ওকে অবহেলা করেছি, কখনো ভালো ব্যবহারটাও করিনি। যাকে ভালোবাসলাম সেই আজকে ছেড়ে গেছে। তুমি চিন্তা করো না, তোমার ঔষধ কেনার টাকা হয়ে যাবে। আমি দরকার হলে বাড়িতে কাজ করব। না নিলয়ের মা, কাজ করতে হবে না। এতদিন তোমাকে নিবিড়ের মা বলে ডেকেছি, আজ থেকে নিলয়ের মা বলবো। তুমি রাগ করবে না তো? রাগ করব কেন? নিলয় তো আমাদেরই ছেলে। বাবা, বড় ভাই আর কখনো আসবে না, তুমি দেখো। ওর কথা বলবি না। 3 জন মিলে দরজার সিঁড়িতে বসে ছেলে হারানো নিয়ে কান্না করছে। ঠিক তখনই পাঁচিলের মেন গেটে চিৎকার করে কে যেন বিথি বলে ডাকলো। আদনান সাহেব, ওনার স্ত্রী আর বিথি এগিয়ে আসে গেটের কাছে।
গেটের দরজা খুলে দেখে একজন পোস্টম্যান দাঁড়িয়ে আছে। এই যুগে পোস্টম্যান কি আর দেখা যায়? ভাবতেই বিথির মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এখানে বিথিকে আপনি? জি। এখানে একটা সাইন করুন। ওকে। এই নিন একটা ব্যাগ। আসি, বিথির নামে একটা চিঠি আর পার্সেল এসেছে, পৌঁছে দিয়ে গেলাম। পোস্টম্যান কথাগুলো বলে চলে যায়। বিথি গেট লাগিয়ে দিয়ে সবাইকে নিয়ে দরজার সিঁড়ির ওপর গিয়ে বসে পড়ল। ব্যাগ খোলার আগে ওর হাতে থাকা চিঠিটার খাম খুলে পড়তে থাকে জোরে জোরে। আপা, আমাকে ভুলে গিয়েছিস? আমি তোর ভালোবাসার ভাই আর মা বাবার অপদার্থ কোলাঙ্গার বেজন্মা বেয়াদব ছেলে নিলয়। কেমন আছিস? মা বাবা কেমন আছে? ওদের প্রিয় বড় ছেলে নীরব কেমন আছে? মা বাবাকে অনেক ভালো রেখেছে নীরব, তাই না? রাখবেই তো। মা বাবার পছন্দের প্রিয় ছেলে সে, ভালো তো রাখবেই। মনে আছে আপা, ছোটবেলায় বাবা আমাকে বেতের লাঠি দিয়ে মারছিল, তুই এসে বাধা দিয়ে আমাকে ঘরে নিয়ে গিয়েছিলি। অনেক মারছিল জানিস। আমি পাড়ার ছেলের সাথে মারামারি করেছিলাম। কেন করেছিলাম সেটা জানিস? মা বাবার প্রিয় ছেলের জন্য। যাক গে শোন, আমি চাকরি পেয়েছি কম্পিউটার অফিসের একজন ইঞ্জিনিয়ার হিসেবে। মাসে 50,000 টাকা, ওভারটাইম করে মাসে 60,000-এর বেশি। এত টাকা আমার লাগে না রে। জানি বাবা মা আমার টাকা নিবে না। কেন নিবে বল? আমি তো কোলাঙ্গার অপদার্থ ছিলে। তবুও 50,000 টাকা পাঠিয়ে দিলাম। তোর কোনো চিন্তা নেই, সিমটা অফ করে দিয়েছি। পিছুটান রাখতে চাই না তাই। প্রতি মাসে টাকা পাবি, তবে কথা দে তুই যেন এবার ফাইনাল এক্সামটা দিবি। বড় ডাক্তার হলে আমার থেকে খুশি কেউ হবে না। ব্যাগে টাকা আর ডাক্তারের পোশাক, সাথে টেলিস্কোপ যন্ত্র আছে। তোকে সামনে এই পোশাকে দেখার খুব ইচ্ছে ছিল রে, কিন্তু পারিনি। যাই হোক, একটা অনুরোধ, আমাকে খুঁজবি না কখনো, খোঁজার চেষ্টাও করবি না। মনে রাখিস, তুই বা তোরা আমাকে যত খোঁজার চেষ্টা করবি, আমি তত তাড়াতাড়ি তোদের থেকে বহু দূরে হারিয়ে যাব। যদি ভালোবেসে থাকিস তাহলে প্লিজ অনুরোধটা রাখিস, আমাকে খুঁজবি না কখনো। আসার সময় মা বাবার সালাম নিতে পারিনি, পারলে মাফ করে দিতে বলিস। বিথি চিঠিটা পড়ে কান্না করে দেয়। পড়ার সময় কখন যে ওর চোখ দিয়ে পানি চলে এসেছিল বুঝতে পারেনি বিথি। কিন্তু পাশে তাকিয়ে দেখে মা বাবা ওর থেকে বেশি কান্না করছে নিলয়ের জন্য। যা দেখে বিথি অবাক হয়। সে খুশি হবে নাকি কষ্ট পাবে বুঝতে পারছে না। নিলয়ের মা বলে ওঠে, বড় ছেলে কাছে থেকে চলে গেল, চিন্তা বাড়িয়ে দিয়ে গেল। ছোট ছেলে দূরে বসে চিন্তাগুলোও সরিয়ে দিল। বিথি ব্যাগ খোলে। একপাশে ওর ডাক্তারি ড্রেস, সে সেগুলো নিয়েই দৌড়ে চলে যায় ঘরে। আদনান সাহেব কাপা কাপা হাতে ব্যাগের আরো একটি চেন খোলে। দেখে সেখানে একটা পাঞ্জাবি আর একটা শাড়ি রাখা। পাঞ্জাবি আর শাড়ি বের করেই দেখে নিচে এক গাদা বাবার জন্য ওষুধ রাখা আছে। পাশে একটা চেন মা খোলে, দেখে সেখানে অনেকগুলো টাকা। দুজনে এই সব কিছু দেখে কাঁদতে থাকে। ওদিকে নীলয়ের ফোন বেজে ওঠে। যাকে দিয়ে এসব কিছু পাঠিয়েছে ইনি ফোন করেছেন। নিলয় ভাই, আপনার কথা মতো জিনিসগুলো বাড়িতে পৌঁছে দিয়েছি। চিন্তা করবেন না ভাই, প্রতি মাসে আপনি 10,000 টাকা পাবেন এই কাজের জন্য। নিলয় ফোন কেটে দেয়। ব্রিজের পিলার থেকে নেমে দাঁড়িয়ে পানি দেখতে থাকে। কি বিশাল নদীর গতিপথ, চোখের সীমানার বাইরে যেন। কেবল নিকষ নীলচে পানি। সময়গুলো পানির মতো যদি রং বদলে যেত হয়তো তুই না আমার ভালো হতো। নিলয়ের ফোন আবারও বাজতে থাকে। মাসুমের ফোন। ভাই, আগের বাড়ি থেকে কয়েক বাড়ি পরে একটা ছোট্ট একতলা বাড়ি পেয়েছি। 4 জনের জন্য 4টে রুম হয়ে যাবে তো এটাতে? হয়ে যাবে। আরেকটা কথা, অর্ক 2জন লোক ধরে ম্যানেজ করে এনেছে। তুমি যেমন লোক খুঁজছো ঠিক তেমনই। গুড, আমি আসছি। নিলয় ব্রিজ থেকে নামে, পকেটে হাত গুজে হাঁটতে থাকে।
মনে মনে পরিবারের কথা ভেবে গাইতেও থাকে। নিলয় এসে পৌঁছায় সে বাড়ির সামনে। বাড়ির সামনে একটা চায়ের দোকান। আশেপাশে তাকায় নিলয়। মোটামুটি ভদ্র লোকেদের এলাকা এটা। আর এখান থেকে আগের বাড়ির বেশ কয়েকটা বাড়ি রেখে নিলয় ওই দুজন লোকেদের চায়ের দোকানে নিয়ে যায়। সাথে মাসুমেরাও আছে। জাভেদ সাহেব, নেহার সাথে যে ছেলেটা ছিল ওই ছেলেটা হয়তো কিছু লুকোচ্ছে। সে হয়তো নেহার উপর অ্যাটাক হয় এমন সন্দেহভাজন কিছু দেখেছিল। ওই ছেলের ব্যাপারে খোঁজ নিন তো। লাবণ্যের ইনভেস্টিগেশনের সময় নিলয়ের কথা মনে পড়ে যায়। তাই লাবণ্য তার সহকারী জাভেদকে ডাক দিয়ে কথাগুলো বলল। জাভেদ কয়েকজন সিভিল পুলিশদের ফোন দেয়, নিলয়ের ওপর নজর রাখতে বলে। দুজন লোকের নাম সালাম আর একজন জামাল। দেখতে বেশ ভদ্রলোক। নিলয় চায়ের দোকানে এনে বসায়, নাম জিজ্ঞাসা করে। নিলয় চায়ের অর্ডার দিল। চা খেতে খেতে নিলয় বলল, সালাম আর জামাল ভাই, আপনাদের এখন নতুন একটা চাকরি হয়েছে। মাসে এক একজন 20,000 টাকা করে পাবেন। কথাটা বলেই অর্কের দিকে তাকায় নিলয়। ইশারায় যা বলতে বলল অর্ক সেগুলোই সালাম আর জালামকে বলল। ভাই, আপনাদের কাছে আমাদের বস ডেভিল বুঝিয়ে দেবে। আপনারা চা খেয়ে চলে যান। আমরাও বস ডেভিলের আন্ডারে কাজ করি, আর এসব কিছু গোপন থাকবে, কারণ আপনারা টাকা পাবেন সব সময়। তাই যদি প্রকাশ হয় ডেভিলের কথা, আপনাদের সোজা গুলি করে মারবে। আরে ছোট ভাই, এইসব লাইনে 10 বছর ধরে আছে, কখনো মাস চুক্তি এত বেতন পাইনি। আজ হয়ে যাবে, ভয় নেই। আমাদের মেরে ফেললেও আমরা কিছুই বলবো না। আর তাছাড়াও আপনাদের ভয় কিসের? আপনাদের বস টেবিল তো আছে। ওকে ছোট ভাই, রাতে তাহলে কথা হবে। আর কাজ বুঝে গেলে টাকা অগ্রিম পাবো তো? প্রতি মাসে 5,000 টাকা করে বাড়বে আপনাদের বেতনের। একটাই কন্ডিশন, কেউ যেন আমাদের ব্যাপারে না জানে। সালাম আর জামাল চলে যায়। অর্ক নিলয়কে প্রশ্ন করল, ভাই কিছুই বুঝলাম না, আপনি নিজে কেন ওদের ডেভিলের কথা গোপন করলেন? ডেভিলকে একমাত্র তোরা 3 জনেই জানবি, বাকিরা কেউ দেখতে পাবে না। বুঝলাম, চলো নতুন বাড়িতে যাই। ওরা সবাই নতুন বাড়িতে আসলো। বেশ সুন্দর করে বানানো বাড়ি। মাসে বেতন 4 রুমের জন্য 10,000 টাকা। নিলয় বাড়িয়ে 20,000 টাকা করে দিয়েছে। বাড়িওয়ালা ভুলেও আর আসবে না। ভাই, সালাম আর জামালকে দিয়ে কাজটা কি হবে বলুন না একটু। আমাদের কাছে কত কোটি টাকা আছে? 4 কোটি। কোথা থেকে আমরা নিয়েছি এটা? ব্যাংক থেকে। ব্যাংকে টাকা থাকে, এইগুলো কাদের টাকা? জনগণের টাকা, সাধারণ জনগণের টাকা। সাধারণ জনগণের টাকা। তাহলে ওদের কাছে এখন টাকা আছে? না, ওদের টাকা তো আমাদের কাছে। এখন এই সাধারণ জনগণ টাকা কোথায় যাবে? ব্যাংকে করোনা অবস্থায় ব্যাংক মালিক জানিয়ে দিয়েছে সাধারণ জনগণ আন্দোলন করবে টাকার জন্য, মরিয়া হয়ে উঠবে। কিন্তু ওদের সাথে সালাম আর জামালের মিল কোথায়? প্রশ্নটা আবারও রয়ে গেল। আরে গাধা, যারা ব্যাংকে টাকা রেখেছিল তাদের প্রয়োজনই তো রেখেছিল। এখন তো টাকা নেই, ওরা এবার টাকার জন্য ছুটবে অন্য ব্যাংকে। ব্যাংকের লোকেরা ওদেরকে লোন তখনই দিবে যখন ওদের জমিদান হিসাবে জমির দলিল বা ব্যবসার মালিকাধীন কাগজ ব্যাংকের সামনে প্রদান করবে। আর ব্যাংকগুলো সেগুলো জমা নিয়ে টাকা দিবে এইসব লোকদের। ব্যাংকাররা এখন জানে টাকা হারানোর এই লোকদের যদি কিছু থাকতো তাহলে তারা সেটাই করে চলতো। ব্যাংক লোন নিত না, সাধারণ জনগণ লোন যখন নিতে যাবে তখন খুব প্রয়োজনে পড়বে। কিন্তু কাগজ যখন চাইবে তখন ওরা দিতে পারবে না, কিন্তু ওদের কাছে কাগজ থাকবে। আমাদের এই সালাম আর জামাল ফেক জমির কাগজ বানিয়ে দিবে এইসব লোকদের জন্য। একজনকে 10 থেকে 15 লাখ টাকা লোন নিবে। ওরা ওদের দুজনের বেতনের 50,000 টাকা এইসব লোকদের থেকে নিবে। ওদের দুটো কাজ, যে টাকা তুলছে তার ফোন নাম্বার নেওয়া আর এই অ্যাকাউন্ট নাম্বারটা নেওয়া। ফেক জমির দলিল বানিয়ে টাকা তোলার পর
ওদের বেতন ওরা সাধারণ জনগণ থেকে নিয়ে নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করে সবটাই বলবে। বাকিটা তখন আমাদের কাজ। আমরা আবার ওই লোন নেওয়া ব্যক্তিদের অ্যাকাউন্ট নাম্বার দেখে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আবার আমাদের অ্যাকাউন্টে নিয়ে নিব। বুঝেছিস এবার? ও বুঝলাম, কিন্তু এটা তো পুরোপুরি সিটার কাজ হয়ে গেল। চিটার ছাড়া বড় হওয়া যায় না। মুখে সিগারেট জ্বালিয়ে ঠোঁট দিয়ে চেপে রেখে মুখ দিয়ে টেনে নাক দিয়ে বের করা অবস্থায় দেওয়ালে পোস্টার লাগায় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনারা ধূমপান থেকে বিরত থাকুন। ওই ব্যক্তিটা ঠোঁটে সিগারেট রেখে পোস্টার লাগাচ্ছে। কেন এমন করে? কারণ সে জানে ধূমপান ক্ষতিকর, অথচ পোস্টার মারার সময় তার মুখে তো সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। সিগারেটটা যদি আমাদেরকে নেশার কাজে ওর কাছে টানে, সেটাই হলো ক্ষতিকর। সিগারেট আমরা খাই না, সিগারেট আমাদেরকে খায়। এই জন্য সিগারেট খাওয়া থেকে বিরত থাকা যায় না। আবারও আলোচনার রেড গ্যাং। টিভি অন করতেই দেশের অনেক মানুষ এই হেডলাইনটি পড়ছে এবং খবরেও এই হেডলাইন নিয়ে আলোচনা হচ্ছে। ঢাকা শহরে এখন দিনে দুপুরে ব্যাংক ডাকাতি হচ্ছে। ব্যাংকে থাকা লোকজনের কথা অনুযায়ী রেড গ্যাং এসে টাকা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এভাবে চললে দেশের সাধারণ জনগণ না খেতে পেয়ে মরে যাবে। পুলিশ ইনভেস্টিগেশন টিমের অফিসার লাবণ্য জানিয়েছে, দেশে দুটো গ্যাং ডাকাতি করছে। একটা হলো রেড গ্যাং আর একটা হলো ডেভিল। রেড গ্যাং এর থেকে ডেভিল অনেক বেশি ভয়ঙ্কর। আশা দিচ্ছি দুটো গ্যাংকে ধরবে পুলিশ। আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। ভাই, এই রেড গ্যাং কে? প্রশ্নটা শুনে নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। পাইচারি করতে থাকে নিলয়। রেড গ্যাং এর লিডারের কাছে অনেক টাকা থাকবে, আর সেই টাকা কোনো ছোট ব্যাংকে তারা রাখবে না। অবশ্যই দেশের 1 নম্বর ব্যাংক বনলতায় এই অ্যাকাউন্ট থাকবে। নিলয় অর্কের দিকে তাকিয়ে বলল, কেমন হয় যদি হ্যাকার অ্যাকাউন্ট হ্যাক করে টাকাগুলো সরিয়ে ফেলি? এটা সত্যি সম্ভব হবে কি ভাই? কেন হবে না? এখনো ডেভিলের উপর সন্দেহ আছে। করব খুব তাড়াতাড়ি। এই হ্যাকারের অ্যাকাউন্ট হ্যাক করব। থাক, আমি একটু আসছি, বড় বাড়িতে ছোট্ট কাজ আছে। নিলয় বাড়ি থেকে বের হয়। সবার আড়ালে সে বড় বাড়িটাতে আসলো। হ্যাকার ড্রেস পরে নিয়ে নীরা আর সাকিবের পেন ড্রাইভ পকেটে নিল। বাইক নিয়ে নিলয় বেরিয়ে পড়ে। রাত তখন 9টা বাজে। নিলয় একটি জঙ্গলের ভেতরে মেন রাস্তা দিয়ে চলে গেছে। সেখানে এসে থামে। রাস্তার মাঝখানে বাইকটা আড়াআড়ি ভাবে রেখে দেয়। বাইকের উপর বসে নিলয় সিগারেট খেতে থাকে। আর 5 মিনিটের মধ্যে নীরার বর অয়ন সাহেব এই রাস্তা দিয়ে বাড়ি ফিরবে। নতুন একটা মাইন্ড গেম খেলতে যাচ্ছে নিলয়। নিলয়কে ঠকানোর শাস্তি হিসেবে নীরা এবার অনেক দাম দেবে, সম্মানের আর টাকারও। নিলয় কথাগুলো ভেবে হাসতে থাকে। দূর থেকেই অয়নের গাড়ি আসতে দেখে নিলয়ের দাঁড়ানো জায়গা থেকে 30 হাত দূরত্বে কিছু আলপিন আর ব্রেক রাখা আছে। কোনো গাড়ি আসলেই সেটার উপর দিয়ে গেলে গাড়ির চাকা পাংচার হয়ে যাবে। আর এটা সত্যিই হলো। অয়নের গাড়ি কন্ট্রোল হারিয়ে আড়াআড়ি এসে থেমে গেল। পেছন থেকে ওর বডিগার্ডরা বেরিয়ে এলো। নিলয়ের দিকে পিস্তল তাক করে ধরে এগিয়ে আসতে থাকে। হু আর ইউ? হাত উপরে করো। নিলয় ওর কোমর থেকে পিস্তল বের করে সাইলেন্সার লাগিয়ে পরপর চোখের নিমিষেই 10 জন বডিগার্ডকে মেরে ফেলল। অয়ন ভয়ে চুপসে যায়। নিলয় এগিয়ে আসে অয়নের দিকে। অয়ন তখনও গাড়ির মধ্যেই বসে আছে। নিলয় এগিয়ে যায় অয়নের কাছে। অয়নের গাড়ির কাছে এসে অয়নকে বেরিয়ে আসতে বলে, কিন্তু বেচারা এত বেশি ভয় পেয়েছে যে সে আর বের হচ্ছে না। নিলয় ঘুষি দিয়ে ওর গাড়ির কাঁচ ভেঙে দিয়ে দরজার লক ওপেন করে অয়নকে বের করে আনে। অয়নকে ভয়েস চেঞ্জ করে ভারী গলায় বলল, হ্যালো মিস্টার অয়ন, আমি ডেভিল। আপনার সাথে আমার কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। ভয় পাবেন না।
আপনি কি চান? আপনার ল্যাপটপ আনুন, তাড়াতাড়ি আনুন। ওকে। অয়ন ল্যাপটপ আনে। নিলয় পকেট থেকে পেন ড্রাইভ বের করে অয়নের ল্যাপটপ অন করে। অয়ন বোকার মতো তাকিয়ে থাকে নিলয়ের দিকে, কারণ ওর ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়া ছিল। অথচ নিলয় অয়নকে না জিজ্ঞেস করে অনায়াসে সেই পাসওয়ার্ড পাতিয়ে লক হলো। পেন ড্রাইভ লাগিয়ে বলল, দেখুন তো এটা আপনার স্ত্রী কিনা। অয়ন দেখে নীরা একটা রুমে বসে আছে। রুমটা বেশ সুন্দরভাবে সাজানো, বিছনার ওপর চারপাশে ফুল ছিটিয়ে রাখা। রুমটা অয়নের খুব অপরিচিত। অয়ন দেখতে থাকে নীরা শাড়ি পরে বসে আছে, কিন্তু শাড়ি ভেদ করে নীরার শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে। অয়ন কখনো এমন শাড়ি নীরাকে কিনে দেয়নি। ভিডিও চলতে থাকে। নীরা বসে থাকার এক পর্যায়ে সেখানে একজন পাঞ্জাবি পরা লোক আসলো। লোকটা এসেই নীরার সামনে বসলো। মুখ দেখা যাচ্ছে না। নিলয় ভিডিওতে লোকটার মুখ হাইড করে দিয়েছে ব্লারের মাধ্যমে। ব্লার হলো ডিএসএলআর ক্যামেরার একটা আধুনিক সিস্টেম। পেছনের কিছু দৃশ্য ঘোলা করে সামনে থাকা ব্যক্তির ছবিটা ক্লিয়ার করে দেয়। লোকটা এসে নীরার ঠোঁটে চুমু খায়। অয়ন সাথে সাথেই গাড়ির ওপরে একটা থাবা দিয়ে চোখ বন্ধ করে নিল। পাশে থাকা নিলয় মুচকি হাসতে থাকে। এরপর পাতলা শাড়িটা নীরার গা থেকে খুলে নিল লোকটা। নীরা এখন অর্ধনগ্ন হয়ে আছে। নিলয় ভিডিও পজ করে দিল। ল্যাপটপটা নিজের কাছে টেনে এনে গাড়ির সামনের ডিকির ওপর বসালো। ভিডিওটা প্লে করো প্লিজ, আমি দেখতে চাই কি হয়েছে। প্লিজ ভিডিওটা প্লে করো। নিলয় আবারও ভিডিওটি চালু করে দেয়। অয়ন দেখতে থাকে লোকটা নীরার গা থেকে একটা একটা করে কাপড় খুলে ফেললো। নিলয় আবারও থামিয়ে দেয়। ল্যাপটপের শাটার টেনে দিয়ে অয়নের দিকে তাকালো। অয়নের চোখ মুখ এখন রাগে লাল হয়ে গেছে। অয়ন রাগের উত্তেজনায় গাড়িতে জোরে জোরে কয়েকটা লাথি মারল। তবুও যেন অয়নের রাগ কমল না। সে গাড়ির কাছে জোরে খালি হাতে ঘুষি দেয়। অয়নের হাত কেটে রক্ত ফিনকি দিয়ে বের হতে থাকে। নিলয় রুমাল বের করে অয়নের দিকে বাড়িয়ে দিয়ে অয়নের রুমালটা রাস্তায় ছুঁড়ে ফেলে। নিলয় শব্দ করে হাসলো। অয়নকে ইশারায় গাড়ির ওপর উঠে বসতে বলল। অয়ন নীলার পাশে এসে বসেছে। নিলয় ভারী গলাতে বলল, আমি ডেভিল, আমাকে চিনবেন না। চিনি, তুমি একজন হ্যাকার। টিভিতে তোমার ছবি দেখেছি। ওয়াও। লোকটাকে নীরার সাথে যে ছিল ওই লোকটা কে? লোকটাকে সেটা আমি বলবো না, নীরব থেকে শুনবেন। ডেভিল, আমাকে প্লিজ বলো ওই লোকটা কে? মিস্টার অয়ন, লোকটার দোষ নেই, দোষ হলো নীরব। কারণ কোনো ছেলে কখনো মেয়ের গায়ে হাত দিতে পারে না যতক্ষণ না সে মেয়েটি হাত দেওয়ার সুযোগ দিবে না। সো কিছু বলতে হলে নীরাকে বলুন। ঠিক। নীরাকে আমি মেরে ফেলি, তার আগে বলো তোমার কি চাই? স্মার্ট ইউ, ওভার স্মার্ট। আই লাইক ইট। আই নিড মানি। আমি নেশায় আসক্ত, না নারীর নেশায়, না কোনো মস্কো আর অন্য কিছুর উপরে। আমার একটাই নেশা, টাকা। ডেভিল শুধু টাকার নেশায় আসক্ত। টাকা পেলে সব কিছুতে আমি রাজি। ও টাকা পাবে, কিন্তু পেনড্রাইভটা আমাকে দিতে হবে। তুমি কি নীরার সাথে লোকটাকে চেনো? না, তবে খুঁজে দিতে পারি। ঠিক আছে। লোকটার সব ডিটেলস তুমি খুঁজে দিতে, পুরোটা জেনেই আমি নীরাকে মেরে ফেলব। আমার আগে ও সব কুকীর্তি দেখিয়ে দেব। আমাকে ঠকানো, তাই না? হাসলে কেন ডেভিল? ডেভিল তার হাসির কারণ বলে না, সময় মতো বুঝিয়ে দেয়। তুমিও বুঝতে পারবে। এখন 2 কোটি টাকা ক্যাশ দাও। ওকে, আমি আমার সেক্রেটারিকে বলছি টাকা আনতে। বলো, কিন্তু সে যেন একা আসে। আমার লোকের কাছে আরো একটা ক্লিপ আছে যেখানে লোকটার মুখ দেখা যাচ্ছে। সেটা সহ আমি ভাইরাল করে দিব যদি পুলিশ বা লোক সাথে আনে। না না ডেভিল, কেউ কোনো লোক আনবে না। ও একাই ব্যাগে করে টাকা আনবে। নিলয় পেনড্রাইভ সহ ল্যাপটপ অয়নের কাছে দিয়ে দেয়।
10 মিনিটের মধ্যে অয়নের সেক্রেটারি টাকা আনে। নিলয় টাকার ব্যাগ নিয়ে চলে যায়। অয়নও গাড়িতে ওঠে। সবকিছু নিয়ে ও বাড়িতে আসলো। ল্যাপটপ নিয়ে নীলা সোজা নীরার রুমে চলে যায়। নীরার আইডি হ্যাক হয়েছিল, নীরা এসব কিছুই জানে না। নীরা কখন কার সাথে কি করছে নীরা সহ অন্য কেউ দেখতে পেয়েছে। কেমন হয় যদি আপনি আপনার প্রিয় মানুষের সাথে রোমান্টিক আলাপে আছেন আর সেগুলো আপনি ছাড়াও আপনার অগোচরে অন্য কেউ দেখে ফেলে একই সময়ে? কেমন লাগবে তখন? আপনি ভিডিও কলে আছেন প্রিয় মানুষের সাথে লজ্জাকর অবস্থায়, সেটাও যদি অন্য কেউ দেখে ফেলে কেমন লাগবে? কিন্তু আপনি জানেনই না আপনার এই সব কলিং মেসেজিং সব ডেভিল নামের একজন হ্যাকার বসে বসে দেখছে। নীরা বসে আছে বিছনায়। নীরা অয়নের দিকে তাকায়। অয়নের ডান হাত কেটে রক্ত জমে আছে। নীরা সাথে সাথেই এটা দেখে দৌড়ে আসে অয়নের কাছে। নীরা বলল, বাবু তোমার কি হয়েছে? হাত কাটলো কিভাবে? কেউ আছেন? জলদি শ্যাপনল নিয়ে আসুন। কতখানি কাটছে? কি করছিলা? নীরা একদমে প্রশ্নগুলো করতে থাকে অয়নকে। প্রশ্ন শেষে নীরা হাঁপিয়ে যায়। অয়ন নীরার এমন উত্তেজিত চাহনি উদ্গ্রীবতা দেখে মনে মনে হাসে। কাজের লোক স্যাভলন ব্যান্ডেজ আর তুলো এনে দেয়। নীরা অয়নের হাতে পায়ের উপর রেখে ড্রেসিং করতে থাকে। অয়ন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীলার দিকে। কতখানি কাটছে দেখে চলতে পারো না? জানো না তোমার কিছু হলে আমার বেঁচে থাকাটাও মিথ্যে হয়ে যাবে। মিথ্যা মানে কিসের মিথ্যে? না মানে তোমার বেঁচে থাকাটা মিথ্যা হয়ে যাবে। এখন হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাইয়ে দেব। অয়ন ওয়াশরুমে চলে যায়। চোখে মুখে বাম হাত দিয়ে পানি দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। রাগে ওয়াশরুমের আয়নাতে ঘুষি মারতে ইচ্ছে করে ওর, কিন্তু কিছুই করতে পারছে না এখন। নীলার কথা ভাবছে। নিলয় অয়নের থেকে টাকা নিয়ে জোরে বাইক চালিয়ে আসতে থাকে বড় বাড়ির দিকে। দূর থেকে দেখতে পায় একটা ব্রিজের ওপরে দুজন বৃদ্ধা বসে আছে। একজন মহিলা আর একজন পুরুষ, যেন দুজনই ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। নিলয় বাইক রাখে। দুজন বৃদ্ধা পানিতে ঝাঁপ দিতে যাবে, তখনই নিলয় দৌড়ে পেছন থেকে ওনাদের টেনে ধরে নিচে নামিয়ে দেয়। মুখে মাস্ক আর এমন ভয়ঙ্কর সাজে কাউকে দেখে বয়স্ক লোক দুজন আরো ভয় পেয়ে গেল। নিলয় বলল, আপনারা এই বয়সে পানিতে কেন ঝাঁপ দিতে যাচ্ছিলেন? আমার নাম ডেভিল। আপনারা বলুন কেন এমন করছিলেন? আপনাদের সন্তান তো কষ্ট পেত। নিলয়ের কথা শুনে বৃদ্ধা দুজন জোরে হাসতে থাকে। নিলয় ওনাদের হাসি দেখে অবাক হয়ে যায়। এই প্রথম নিলয় কারো হাসির কারণ জানার প্রবল আগ্রহ দেখতে পেল নিজের মধ্যে। তাই প্রশ্ন করল, আপনারা কেন হাসলেন? হাসির কথা বললে তাই হাসলাম। নিলয় আর কোনো কথা বলল না। ওনাদের পাশের ব্রিজের সাথে হেলান দিয়ে বসালো, আর নিলয় মাঝখানে, আর বুদ্ধটি ডান পাশে, বৃদ্ধাটি বাম পাশে বসে আছে। আকাশে বিশাল চাঁদ উঠেছে। তিনজন ব্যক্তি রাস্তার পাশে বসে চাঁদ দেখছে। ওদিকে অয়ন ওয়াশরুম থেকে বের হয়, ড্রেস চেঞ্জ করে নিল। নিজের রাগ কন্ট্রোলে রেখে সে বিছনায় বসলো। কিছু সময় পর নীরা এলো, হাতে খাবারের প্লেট। অয়নের পাশে গিয়ে বসলো নীরা। মাখিয়ে হাতে নিয়ে অয়নের মুখের কাছে ধরে বলল, নাও হাঁ করো। অয়ন খাবার খেতে থাকে। নীরার দিকে তাকাচ্ছে আর চোখে। নীরা মুচকি হেসে স্বামীর সেবা প্রদান করছে। এমন স্ত্রী পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। অয়ন প্রশ্ন করল, আমাকে অনেক ভালোবাসো তাই না নীরা? অনেকটাই, অনেক বেশি ভালোবাসে আমাকে। আচ্ছা নীরা, আমি কি এই 2 মাস কোনো ভুল করেছি তোমার কাছে? ভুল? কিসের ভুল? অনেক বেশি ভালোবাসো আমাকে, আমি জানি। কোনো ভুল নেই গো। ও আচ্ছা, তুমি এত ভালোবাসো কেন? কারণ আমার বরটা আমাকে অনেক ভালোবাসে, তাই।
তুমি খাও, না হলে আমি খাবো না। আচ্ছা বাবা, খাচ্ছি। পাগল একটা। অয়ন হাসতে থাকে, নীরাও হাসে। দুজনের মুখে অভিনয়ের হাসি। অয়ন মনে মনে বলে, নারী বড়ই অদ্ভুত একটা চরিত্র, তাকে চেনা বড্ড মুশকিল। হাসি মুখে অভিনয় এত সুন্দর করে করতে পারে তারা, যেটা বোঝা বড়ই মুশকিল। এদিকে নিলয় বসে চাঁদ দেখছে দুজন বৃদ্ধ কাপলের পাশে বসে। বৃদ্ধা প্রশ্ন করলো, সন্তান মানে কি? সন্তান মানে হলো কুলাঙ্গার, অপদার্থ, বেহেদ। যে বাবা ঈদের আগে নিজের জন্য একটা পাঞ্জাবি না কিনে সন্তানের খুশি দেখার আশায় সারাদিন কাজ করে সেই সন্তানের জন্য ঈদের কাপড় কিনে দেয়, ঈদের দিন ওই বাবা পুরনো ছেঁড়া পাঞ্জাবি পরে ঈদটা কাটিয়ে মনে মনে বলে সন্তান বড় হলে আর পাঞ্জাবি কিনে দেবে। নিলয় জোরে জোরে হাসতে থাকে। নিলয়ের হাসি চোখ দিয়ে পানি বের হয়ে পড়ে, কিন্তু মাস্কের জন্য সেই কান্নাটা কেউ দেখতে পারছে না। নিলয়ের এমন হাসি শুনে বয়স্ক মা বাবাও হাসতে থাকে। মা হাসতে হাসতে বলে, মা, এই এসএসসি পরীক্ষা ফিস দিতে হবে, টাকা লাগবে, কালকে টাকা জমা দিতে হবে, কালকে যেন চাওয়া না লাগে। কথাটা পুরো শেষ করতে পারেনি নিলয়। লোকটা বিছানায় শুয়েছিল, উঠে এসে ছেলের মাথায় হাত দিয়ে বলেছিল, বাবা যা, বই পড়, চিন্তা করিস না, টাকা কাল পেয়ে যাবি। কই ফোকার মা, গামছাটা দাও। না চাওয়া সত্ত্বেও সেদিন গামছা এগিয়ে দিতে হয় আমার। খোকা জানেই না ওর বাবা কত কষ্ট করে পরীক্ষার টাকা জোগাড় করেছিল। মা বাবার স্বপ্ন ছেলে বড় হয়ে যেন বাবার মতো কষ্ট না করতে হয়, সুখে থাকতে পারে, সারা জীবন যেন একসাথে থাকতে পারে খোকাকে নিয়ে। সেই ছেলে এখন বড় হয়ে চাকরি পেয়ে বিয়ে করে, আর বউ আসতে না আসতেই মা বাবা হয়ে যায় সবার চোখে বিষ। বউয়ের জন্য এই মা বাবাকে বাড়ি থেকে ছেড়ে চলে আসতে হয়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, মাসুমদের কল দেয়। ডেভিড পোশাক পরে চলে আয়, আমাকে ট্র্যাক করে খুঁজে বের কর। আর শোন, আজ থেকে তোদের নিকনেম কম্পিউটারের ভাইরাসের সাথে মিলিয়ে রাখবি। নিলয় বয়স্ক মা বাবার দিকে তাকায়, বলে, আসুন আমার সাথে, আপনার বাসায় আপনার গুণধর ছেলের সাথে একটু কথা বলবো, ওনাকে দেখতে খুব ইচ্ছে করছে। নিলয় বাইকের ওপর ওনাদেরকে তুলল। একটানে ঠিকানা অনুযায়ী চলে আসে বাড়ির সামনে। মাসুমেরাও একই পোশাক পরে চলে আসলো। নিলয় বৃদ্ধা আর বৃদ্ধের হাত ধরে বাড়ির মধ্যে আসলো। আপনারা আগে যান, আমি পিছনে আছি। ওনারা দুজন আগেই যেতে থাকে। বাড়ির মেন ঘরে ঢুকতে যাবে তার আগেই একটা মেয়ে এসে জোর গলায় বলতে লাগলো, আপনারা আসছেন? রাতে যখন কাউকে না বলে চলে গিয়েছিলেন ভেবেছিল আর আসবেন না, অনেক খুশি লাগছিল, আপদ বিদায় হয়েছিল, কিন্তু না, আপদগুলো আবার আসছে। আপনাদের কি লজ্জা শরম নেই? কতবার বলবো আপনাদের আর দরকার নেই, নিজেদের মতো যে থাকুন। আপনারা হলেন, মেয়েটা হলো এবারই ছেলে মিশুর বউ মিম। মিম পুরো কথাটা শেষ করতে পারেনি। নিলয় এসে সজোরে মিমের গালে চড় বসিয়ে দিল। মিম এক চড়ে ঘুরে পড়ে গেল মাটিতে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে জোরে চিৎকার করে ওঠে। নিলয় কোমর থেকে পিস্তল বের করে মিমের দিকে তাক করে ধরে বলে, আর একবার মুখ দিয়ে জোরে আওয়াজ বের কর, তোকে মেরে এই বাড়ির উঠানে আদা গর্ত করে পুঁতে রেখে দিব। নিলয়ের হাতে পিস্তল, আর এমন কথা শুনে মিম ভয়ে একদম চুপ হয়ে যায়। তবে চিৎকার শুনে মিশু দৌড়ে চলে আসলো সেখানে। এ ভাই, কে আপনি? আর এমন পোশাকে আসছেন? আপনি আমাকে চিনেন? একটা ফোন কলে আপনাকে। মিশুর কথা শেষ হলো না। নিলয় জোরে এক ঘুষি দেয় কপালে। মিশু দেওয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ে যাবে, মিম ওকে ধরে ফেললো তার আগেই। নিলয় পিস্তল মিশুর বুকে ঠেকিয়ে ধরতেই বৃদ্ধা মা সামনে এগিয়ে এসে বলল,
দেখ, এটাই মা, যে মা তোর মারাটা দেখতে পারবে না বলে আমাকে অনুরোধ করছে, কিন্তু তোর বউ একবারও আমাকে আটকায়নি। শালা, তুই বউয়ের জন্য নিজের মা বাবাকে ফেলে দিয়েছিস রাস্তায়। তোকে তো আমি। বাবা ছেড়ে দাও, ভুলগুলো আমাদের, আমরাই সন্তানকে ঠিক মতন বড় করতে পারিনি। শোন, পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে মা বাবা, আবার তারাই সন্তানকে অবহেলা করে রাস্তায় ফেলে দেয়। ডাস্টবিনের পচা ময়লা আর নষ্ট খাবারের মধ্যে থেকে চিৎকার শোনা যায় কান্নার। সেই ডাস্টবিনে কেবল ময়লা আবর্জনা আর খাবার পড়ে থাকে না, থাকে এক অমনি মাংসিত পেট থেকে বের হওয়া সদ্য বাচ্চার আর্তনাদ। তারা মা বাবা নয়, তারা খুনি। বৃদ্ধাশ্রমে কেন এক বৃদ্ধ পিতা গেটের দিকে রাতের শেষে নতুন সকাল হলে তাকিয়ে থাকে, মনে মনে প্রতিদিন বলে, এখান থেকে আমার ছেলে একদিন ঠিকই আমাকে নিতে আসবে। কিন্তু সে সন্তান আর আসে না। আশায় থাকতে থাকতে পিতা মারা যায় একদিন। মারা যাওয়ার আগে একবারও সন্তানের জন্য বলে না, আল্লাহ, আমাকে যতটা আমার সন্তান কষ্ট দিয়েছে সে যেন এর থেকে বেশি কষ্টে মরে। পিতা কি বলে জানিস? বলে, আমার সন্তান না বুঝে ভুল করেছে, আল্লাহ তুমি যেন তাকে মাফ করে দাও। আর সন্তান কি করে? বইয়ের কোলে মাথা রেখে পাখা রেখে এসির বাতাসে শুয়ে থেকে বলে, জান তুমি না খেলে আমি খাবো না। শালা হারামি, সেগুলো কোনো সন্তান না। এই মেয়ে, আজ যদি তোর ভাই হতাম আমি, আর তোর মা বাবাকে এইভাবে বের করে দিয়ে বউকে নিয়ে সুখ খুঁজতাম, তোর কেমন লাগতো? তখন মেনে নিতে পারতি? নিজের বেলাতে কেউ মানতে চায় না, অন্যের বেলাতে বাস ঠিকই গুজে দিয়ে আসে পিছনে। সরি আন্টি, সরি আঙ্কেল, আপনাদের ছেলের গায়ে হাত দেওয়ার জন্য। চলুন, আপনারা আমার সাথে থাকবেন। নিলয় কথাগুলো বলে বয়স্ক মা বাবাকে নিয়ে চলে আসবে, তখনই মিশু ডাক দেয়। দৌড়ে মা বাবার সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারা। নিলয় সরে আসে সেখান থেকে। মিশু ওর মা বাবার পায়ে হাত দিয়ে বলে, আমাকে মাফ করে দাও মা। মা বাবাকে জড়িয়ে ধরে মিশু। কাঁদতে থাকে ওরা তিনজন। একটু পর দৌড়ে আসে মিম। সেও পা ধরে মাপ চাইতে যাবে, বাবা আটকান। সবাইকে বুকে জড়িয়ে ধরে কিছু সময় কাঁদতে থাকে। নিলয় মুচকি হাসছে। এবারও ওরা হাসি কেউ দেখতে পারছে না। নিলয় মাসুমদের নিয়ে চলে আসতে যাবে, পেছন থেকে মহিলা ডাক দেয়, ডেভিল। না, আমি ডেভিল। ডেভিলের মনে কোনো দয়া নেই। ডেভিল অনেক খারাপ। আর শয়তান বলছেন? শয়তান তো মানুষই নিজেই। আল্লাহ শয়তানকে তো পবিত্র রমজানের মাসে আটকে রাখেন, তবুও তো মানুষ শয়তানকে হার মানাবেই। এমন কাজ তখন করে। আমি শয়তান ডেভিল, কল মি ডেভিল। আসি। হাই। নিলয় ঘুরে থাকায় মিম নিলয়কে ডাক দিয়েছে। এমন ভাবে ডাকলো নিলয় দাঁড়াতে বাধ্য হয়েছে, কারণ এমন করে ওর বোন বিথি ডাকে। বিথি আপুর কথা আবার মনে পড়ে গেল তার। নিলয় ঘুরে তাকায়। মিম আর মিশু এসে দাঁড়ায়। নিলয়ের পা ধরতে যাবে, নিলয় সাথে সাথেই সরে আসে। এগুলো করার দরকার নেই, ভালো থাকবেন, মাফ করে দিবেন আপনাদেরকে মারার জন্য। না ভাই, ঠিক আছে ভাই, যদি কখনো আপনার উপকারে আসতে পারি সেদিন নিজেকে সার্থক মনে করব। উপকার? হাহা, ঠিক আছে। পৃথিবীর সব মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হয়। বলা যায় না কখন কোন মানুষটা নিজের বড় অপকার কাজে লাগবে। ধন্যবাদ। নিলয় চলে আসে সেখান থেকে। কিছু দূর আসার পর অর্ককে ডাক দেয়। অর্ক, একটা বড় পলিথিন নিয়ে আয়। আচ্ছা, 1 মিনিট। অর্ক 1 মিনিট পর পলিথিন নিয়ে আসলো। নিলয় ওর পিঠে ঝুলানো ব্যাগ থেকে 1 কোটি টাকা বের করে বড় পলিথিনে রাখলো। পলিথিনের সাথে একটা কাগজ আটকে দিল। সেই কাগজে বড় করে লেখা ডেভিল। নে প্যাকেটটা। এই যে এতিমখানা দেখছিস, ওখানে যে গোপনে রেখে আয়। অর্ক তাড়াতাড়ি গিয়ে টাকাগুলো রেখে আসে।
বাড়ির দিকে আসতে থাকে ওরা। ব্রিজের ওখানে এসে থামলো নিলয়। সিয়াম, মাসুম আর অর্ক এসে দাঁড়ালো নিলয়ের সামনে। নিলয় ওদেরকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কিরে কিছু বলবি? ভাই দেখছি পুলিশরা ওদের স্যারকে স্যালুট করে, পা তুললে হাত কপালে দিয়ে। আমরাও একবার তোমাকে স্যালুট করতে চাই। কথাটা বলেই ওরা তিনজন একসাথে স্যালুট করলো। নিলয় শব্দ করে হাসতে থাকে। ওরা তিনজন এমন কিছু করবে নিলয় বুঝতেই পারেনি। নিলয় হাসতে হাসতে বলে, সিলেক্ট করলি কেন? এই যে তুমি নামে ডেভিল হলেও কিছু কাজ এঞ্জেলের মতো। তুমি দেখো তোমার পাশে একদিন এমন কিছু লোক দাঁড়াবে যাদের ভালোবাসা পেয়ে তুমি হয়তো সত্যি মানুষের মতো দেখতে এঞ্জেল হয়ে যাবে। হয়েছে, চল এবার বাড়িতে আয়। নিউজ চ্যানেলে ডেভিলকে নিয়ে খবর প্রচার করা হচ্ছে। সেদিকে নিলয়ের কোনো ভ্রুক্ষেপই নেই। নিলয় ইউনিভার্সিটিতে আসে। শহীদ মিনারের সিঁড়িতে এসে বসেছে ও। বই বের করে পড়া শুরু করবে তখনই রিয়াদ এসে দাঁড়ালো সামনে। কি মামা, আজ একা কেন? তোমার হিরোইন কোথায়? ভাই আমি পড়ছি, আমাকে জ্বালাতন করবেন না। ও মা, তাই নাকি? বাবু তুমি পড়ছো? আহারে। দেখুন, আপনারা প্রতিদিন আমার সাথে এমন করেন কেন? কেন করি? কারণ তোমার সাথে এমন করতে আমাদের ভালো লাগে বেবি। আমাকে কখনো জ্বালাবেন না। ও মা, তাই? সালা, তোকে র্যাক দেবে এখন। না করলে তোকে এমন কাজে ফাঁসাবো কখনো আর ভার্সিটিতে আসতে পারবি না। না না, আমি রাজি, বলুন। আজকে স্যারের পেছনে যে জোরে একটা হাত দিয়ে কক মারবি। চান্দু। কেন করবে সে? তোরা আবার ওকে জ্বালাচ্ছিস? আমি কিন্তু তোদের সামনে থেকে যা। রিয়াদিরা পিছনে তাকায়। নেহা এসেছে। রিয়াদরা চলে যায়। তবে যাওয়ার আগে নেহার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় নেহাকে দেখে মুচকি হাসলো। নেহা নিলয়ের পাশে এসে বসলো। তুমি এসেছো? আমি ভাবলাম হয়তো তুমি আর আসবে না। কেন আসবো না? না মানে, তোমার ভাইয়া তোমাকে যেভাবে নিতে এসেছিল ভয় পেয়েছিলাম। না জানি তোমাকে আটকে রাখি কিনা। তুমি পুলিশ, লোকজন এসব ভয় পাও? পাই। কেমন যেন হয় আমার। জানো নিলয়, আমারও না এমন ভয় লাগে, রাগ হয় খুব। ভাইয়া শুধু মেয়র না, সে একজন মাস্তান। আর এই জন্যই আমি ভাইয়ার সাথে থাকি না। কি? মামা মাস্তান? নিলয় কথাটা বলেই অজ্ঞান হয়ে নেহার কাঁধে মাথা রেখে দেয়। নেহা ভেবাচাকা খেয়ে বুঝতে পারে না এখন সে কি করবে। নেহা বোঝেনি নিলয় এমন মাস্তানের কথা শুনে এতটা ভয় পেয়ে যাবে। কোন রকম ধাক্কা দিয়ে নিলয়কে ডেকে তোলে নেহা। নিলয় বলে, মাস্তান চলে গেছে। এই ভীতু ছেলে, মাস্তান কোথা থেকে আসবে? আমি তো এমনি বললাম। তুমি এমন ভয় পাও কে জানতো? সেদিন রাতে তো ভালোই ফাইট করলাম, ভাবলাম তুমি কত সাহসী। না মানে, মাস্তানের বোন তুমি? তোমার ভাই যদি শুনে আমি তোমার সাথে লাইন মারছি, তাহলে আমাকে গুলি করে মেরে ফেলবে। যাই বাবা, ক্লাসে যাই, আমার এসবের দরকার নেই। নিলয় কথাগুলো বলে উঠে চলে যেতে লাগলো। নেহা নিলয়ের শেষ কথাগুলো শুনে পেছন থেকে ডাকতে থাকে, এই নিলয় শোনো, দাঁড়াও বলছি। নিলয়। কিন্তু নিলয় দাঁড়ায় না, সে চলে যেতে থাকে। নেহা পিছন পিছন যেতে যেতে ভাবে, নিলয় কি আমার সাথে লাইন মারে? তাহলে কেন বলে না? বাঁদর ছেলে। আচ্ছা, নিলয় কি বোঝে না আমিও যে ওকে পছন্দ করি? নেহা আর নিলয় একসাথে ক্লাসে প্রবেশ করলো। মিলন সাকিবকে ফোন করে, ভাই, নেহা ম্যাম আর নিলয়ের মধ্যে রিলেশন আছে। কি? তুই কিভাবে বুঝলি? নিলয় নেহার কাঁধে মাথা রেখে বসেছিল, নেহা হাসছিল, নেহা ম্যাম নিলয়ের পিছনে দৌড়াচ্ছিল। এমনটা হয় একটা রিলেশনের মধ্যে থাকলে। অর্ডার দেন ভাই, ওকে ক্লাসে যেই পিটিয়ে আসি। কি হিরোর মতন কথা। হারামি, ভার্সিটিটা তো আমার আন্ডারে। তুই আমার লোক হয়ে ক্লাসে যে স্টুডেন্ট খেলাবি, বেঁচে ফিরতে পারবি তো? সব হবে, আগে নেহার থেকে শুনে নি। আচ্ছা ভাই, ভাই আমি এখন থেকে ওদের প্রেম করা দেখাবো। ওই চুপ থাক, চলে আয় ওখান থেকে। মিলন ফট করে সেটা কেটেও দিল। নিলয়ের ওপর কড়া নজর রাখছে ওরা। এদিকে সিভিল ড্রেসে থাকা পুলিশ লাবণ্য ম্যামকে কল দেয়।
উনি রিসিভও করলেন। ম্যাম, আপনি যে নিলয় নামের ছেলেটার উপর নজর রাখতে বলেছিলেন, ছেলেটা বেশ হাবাগুগা, পিতু টাইপের। ভার্সিটির কয়েকটা ছেলে নিলয়কে রোজ বিরক্ত করে। নিলয় ভয়ে কিছু বলে না, চুপচাপ সহ্য করে। নাদান মার্কা ছেলে হলে যা হয় আর কি। আর কিছু? সাকিব স্যারের বোন ওর গার্লফ্রেন্ড। কি? শিওর? দুজন রিলেশনে আছে। ম্যাম, আমি কি এখন থেকে ওদের প্রেম করা দেখাবো? জাস্ট শ্যাট আপ, চলে আসো সেখান থেকে। আর নিলয় কোথায় থাকে খোঁজ নাও তাড়াতাড়ি। ওকে ম্যাম। মিলন আর পুলিশের লোক চলে যায় ভার্সিটি থেকে। নিলয় একটা বেঞ্চে গিয়ে বসলো। নেহা ওর পাশাপাশি বেঞ্চে বসে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নেহা মনে মনে এমন ইনোসেন্ট একটা ছেলেকেই খুঁজছিল, এমন কাউকেই সে নিজের করতে চেয়েছিল। পেয়ে গেছে, এবার নিজের করে রাখার পালা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।